আচ্ছা, তো গত ক্লাসে আমরা বেসিক্যালি বেসিক যে জিনিসপত্র পড়ার সেগুলো তো পড়ে ফেলেছি। কাজ ক্ষমতা শক্তির, আমাদের কাজের সংজ্ঞা, গতিশক্তি, তারপরে কাজের সাথে গতিশক্তির সম্পর্ক, তারপরে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। ঠিক আছে, শক্তি সংরক্ষণশীলতা কখন কাজ করে? যখন আমাদের ইগুলা, যে বলগুলা নিয়ে আমরা কাজ করব সেই বলগুলা যখন সংরক্ষণশীল হয়, এবং যখন কোনো ওই সিস্টেমের মধ্যে অসংরক্ষণশীল বল থাকে না, এবং যখন ওই সিস্টেমের উপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করে না। এক্সটার্নাল ফোর্স মানে এক্সটার্নাল ফোর্স টোটাল জিরো হতে পারে, অথবা এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ জিরো হতে পারে। দুইটার যে কোনো একটা হলেই হবে, কারণ দিন শেষে আমাদের কাজটাই দরকার পড়বে। যদি এক্সটার্নাল ফোর্স দ্বারা কোনো কাজ না থাকে তাহলেই আমাদের চলবে। ওকে, আচ্ছা, তো আমাদের যে জিনিসটা দরকার এখন সেটা হচ্ছে স্প্রিং দ্বারা কৃতকাজ, অথবা স্প্রিং এর সঞ্চিত কৃতকাজের মতো। ধরো আমি লিঙ্কটা দিয়ে দিই মেবি ক্লাসের, একজন লিঙ্ক কাজ করছে, এই যে। তো স্প্রিং প্রসারণের কৃতকাজ, অথবা স্প্রিং সংকোচনের কৃতকাজ, অথবা সঞ্চিত শক্তি। কার জানি মোবাইল ভাইব্রেট করতেছে, নিজেকে মিউট করো। রেদওয়ান আহমেদ, তোমার মনে হয়, মিউট করো। আমি মিউট করে দিলাম তোমারে। ওকে, তো ধরো আমাদের কাছে একটা স্প্রিং দেয়া আছে। স্প্রিংটা হচ্ছে, মনে করো এই যে আমাদের স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। এখন স্প্রিং ধ্রুবক বলতে কি বোঝায় মোটামুটি একটা আইডিয়া আশা করি সবারই আছে, যে স্প্রিং ধ্রুবক বলতে বোঝায় একটা স্প্রিংকে একক পরিমাণ প্রসারণের জন্য তার যে পরিমাণ প্রত্যয়ী বল জেনারেট হয় তার ভিতর থেকে। আমি যদি তাকে একক একক পরিমাণ বলতে, আমি যদি এসে এককে যাই তাহলে হচ্ছে, আমি যদি তাকে 1 মিটার প্রসারিত করি তাহলে সে যে পরিমাণ প্রত্যয়ী বল দেবে সেটা হচ্ছে কে। অথবা আমি যদি তাকে 1 মিটার সংকুচিত করি তাহলে সে যে পরিমাণ প্রত্যয়ী বল কিন্তু আমি যেদিকে বলতেছি ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ আমি তার অবস্থার পরিবর্তন করতে যাচ্ছি, অথবা আমি তার গঠনের পরিবর্তন করতে যাচ্ছি, সে সেটাকে রেজিস্ট করছে। ওই রেজিস্টিং ফোর্সটাই হচ্ছে রিস্টোরিং ফোর্স, দ্যাট ইজ অলসো নন এজ প্রত্যয়ী বল। ওকে, সো এই হচ্ছে কথা। তো এই হচ্ছে আমাদের একটা স্প্রিং, যার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। তাকে আমি, মনে করো কোন একটা ওজনের মাধ্যমে, মনে করো তার সাথে একটা ওজন ঝুলিয়ে দিলাম। সে ওজন ঝুলিয়ে দেওয়ার ফলে সে, মনে করো এই যে এতটুকু প্রসারিত হয়ে গেল। এই যে তার আদি অবস্থান ছিল এটা, তার শেষ অবস্থান হচ্ছে এটা। মনে করো তার প্রসারণটা হচ্ছে এল পরিমাণ। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে কাজ সমান কি। কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ, W is equal to FL। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কত? আমরা এটা নিশ্চয়ই জানি, যে হুকের সূত্র থেকে এটা আমরা আশা করি জানি, যে প্রত্যয়নী বল হচ্ছে প্রসারণের সমানুপাতিক। ওকে, সো আমরা এটা বলতে পারি যে F is proportional to L। আমি যতটুকুই প্রসারণ ঘটাবো প্রত্যয়নী বল তার সমানুপাতিক হারে বাড়বে। এবং এই যে সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে কে। অন্যান্যগুলোর ক্ষেত্রে এটার নাম হচ্ছে সমানুপাতিক ধ্রুবক জাস্ট, বা স্প্রিং এর ক্ষেত্রে ইট ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট অথবা স্প্রিং ধ্রুবক। তো F ইজ ইকুয়াল টু KL হচ্ছে আমার সূত্র। এখান থেকে যে আমি এল পরিমাণ প্রসারিত করেছি, সো আমার প্রত্যয়নী বলের পরিমাণ হচ্ছে KL। আচ্ছা, তো আমি তো এই বলের বিরুদ্ধেই কাজ করবো। এই প্রত্যয়নী বলটা আসলে, এই যে দেখো বস্তুটার ওজন তো নিচের দিকে কাজ করছে, তো প্রত্যয়ী বল কাজ করছে উপরের দিকে। খেয়াল করো, প্রত্যয়ী বল উপরের দিকে কাজ করছে ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের স্প্রিংটা কিন্তু নিচে নেমে আসছে। তো যেহেতু প্রত্যয়ী বলের বিপরীত দিকে আমাদের বস্তুটার সরণ ঘটছে, সো এখানে ডেফিনেটলি কোনটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে কাজের সংজ্ঞা অনুযায়ী কি বলা যায়? W is equal to FS cos θ থেকে W is equal to FL into cos 180 ডিগ্রি। নেগেটিভ ওয়ার্ক না হলে তার শক্তি জমা হবে না, তাই তো? এটা তো স্বাভাবিক জিনিস। তো এখানে বলা যায় মাইনাস F ইন্টু L। তাহলে F এর জায়গায় আমরা কি বসাবো? আচ্ছা, আগে লিখে ফেলি, মাইনাস F ইন্টু L। F এর জায়গায় আমরা কি বসাতে পারি? F এর জায়গায় আমরা বসাতে পারি KL। তাহলে KL ইন্টু L। ওকে, তাহলে কি থাকলো আমাদের হাতে? মাইনাস KL স্কোয়ার্ড। ওকে, এখন বলো আমি এখানে কোনো ভুল করেছি কিনা? একজন একটা মেসেজ দিয়েছে, দেখি তো মেসেজটা।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাহবুব। দেখো আমি এখানে কোনো ভুল করেছি কিনা। কেএল স্কোয়ার আসছে তো, সো আমাদের কিন্তু কেএল স্কোয়ারটা আসার কথা ছিল না। অথবা আমি যদি এফ সমান মাইনাস কেএল বলি তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কৃতকাজ হচ্ছে কেএল স্কোয়ার হোয়াট এভার। বাট এই যে কেএল স্কোয়ার, আমাদের কিন্তু এখানে হাফ কেএল স্কোয়ার আসার কথা ছিল। যতটুকু তোমাদের মুখস্থ বিদ্যা বলে আর কি, এখানে হাফ কেএল স্কোয়ার আসার কথা ছিল। হ্যাঁ, এই তো মেহেদি বলছে হাফ আসবে না ভাই। হ্যাঁ ভাই, হাফ আসা উচিত ছিল, বাট আসে নাই কেন, এটা একটু আমাকে বলো। আমি কিন্তু এগুলো একাডেমিকে বুঝাইছি ভালো করে, একজন এটলিস্ট পারা উচিত এগুলো। বলো দেখি পারো কিনা কেউ একজন, দেখি দুইজন মেসেজ দিচ্ছে। ওকে ওকে, সাফওয়ান ওয়াফি বলছে এখানে ইন্টিগ্রেশন লাগবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন তো লাগবে, ঠিক আছে, বাট ইন্টিগ্রেশন কেন লাগবে? সৌমেন দাস বলছে এফ কনস্ট্যান্ট ধরছেন। আচ্ছা, কাজী ওমর ফারুক বলছে ধ্রুব বল হবে না। হ্যাঁ, সবার আনসারই কারেক্ট। সাফওয়ান বলছে ইন্টিগ্রেশন লাগবে কিনা, সে জিজ্ঞেস করছে, হ্যাঁ লাগবে। আর সৌমেন আর উমর ফারুক বলছে ওই ধ্রুব বল নিয়ে কথা বলছে। হ্যাঁ, এটা সত্যি কথা, যেই বলটা কিন্তু আসলে ধ্রুব বল না। আমরা যে এই যে ডিরেক্ট মেনে দিলাম এখানে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা কিন্তু তখনই প্রযোজ্য ছিল যদি আমার এফটা কনস্ট্যান্ট থাকতো। কিন্তু এখানে আমি এখানেই তো বললাম যে আমাদের বলটা হচ্ছে সরণের সমানুপাতিক। সরণ যত বাড়তে থাকবে বলটা তত বাড়তে থাকবে, কে এল টু এল, তাই তো? তো আমার সরণ যদি 1 মিটার হয় তখন প্রত্যয়নী বল যে পরিমাণ, সরণ যদি 2 মিটার হয় প্রত্যয়নী বল তো ডাবল, সরণ যদি 3 মিটার হয় প্রত্যয়নী বল তো তার 3 গুণ। সো প্রত্যয়নী বল কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জিং। আমি যখন এখান থেকে মনে করি এখানে আসবো তখনই প্রত্যয় বল চেঞ্জ হয়ে গেছে, যখন এখান থেকে এখানে আসবো তখনই প্রত্যয় বল চেঞ্জ হয়ে গেছে। তাই আমি ঢালাওভাবে পুরা সরণের জন্য পুরা এল পরিমাণ, যে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত পুরা সময় জুড়ে আমি বলতে পারি না যে আমার একটা বলই কাজ করছে, কারণ আমার এই বলটাতে কন্টিনিউয়াসলি চেঞ্জিং। আমাদের এই ফোর্সটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স, ইট ইজ নট কনস্ট্যান্ট ফোর্স। যেহেতু এখানে আমাদের ভেরিয়েবল ফোর্স, যেখানেই পরিবর্তনশীল কিছু থাকবে সেখানে আমাদের ইন্টিগ্রেশন ইউজ করা লাগবে, ডিফারেন্সিয়েশন ইউজ করা লাগবে। ওকে, তো আমরা কি করব, আমরা ক্ষুদ্র সরণ নিয়ে কাজ করব। আমরা এতটাই ক্ষুদ্র সরণ নিয়ে কাজ করব যেই সরণের জন্য প্রত্যয়নী বলের কোনো পরিবর্তন আমাদের চোখে পড়ে না অথবা আমরা কনসিডার করা লাগে না। ওকে, আমি বললাম তার সরণ যখন হবে ডিএল পরিমাণ, তার যদি ডিএল পরিমাণ সরণ হয় সেক্ষেত্রে তার প্রত্যয়নী বলের পরিমাণটা আমরা এফ ধরে রাখতে পারি। আমরা ধরে নিব যে ডিএল পরিমাণ সরণের জন্য যখন সে মনে করো এখান থেকে এই যে এখানে আসছে তখন প্রত্যয়নী বলের পরিমাণ চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বাট ওই চেঞ্জটা নগণ্য, ওই চেঞ্জটা খুবই নগণ্য। সো আগে যদি প্রত্যয়নী বল এফ থাকতো পরেও আমরা এফ প্রত্যয়নী বলকে এফই ধরে নিতে পারি। সো এই ক্ষেত্রে এটা ঠিক আছে। তাহলে যেহেতু আমরা ক্ষুদ্র সরণ নিয়ে কাজ করছি আমাদের এখানে কাজ হবে ক্ষুদ্র কাজ। ডিডাব্লিউ সমান হবে এফ ডিএল। এখন তুমি এফ এর ভ্যালুটা বসায় দাও, এই যে এফ সমান মাইনাস কে এল, এটা বসিয়ে দাও। তো এফ ডিএল কজ 180 তো এখনো আছে, তাহলে মাইনাস কে এল ডিএল ইন্টু কজ 180, এখন তো মিলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো কে এল ডিএল হচ্ছে ডিডাব্লিউ তোমার। সো ডিডাব্লিউ সমান যদি কে এল ডিএল হয়, ডাব্লিউ সমান কি হবে? ডাব্লিউ সমান হবে কে তো তোমার ধ্রুবক বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ এল ডিএল, লিমিট কত? তুমি 0 সরণ থেকে এল পরিমাণ সরণে গিয়েছো, সো এটা আসবে কে এল স্কোয়ার ডিভাইড বাই 2, লিমিট বসানোর পর এটাই আসে। সো হাফ কে এল স্কোয়ার, এটাই হচ্ছে তোমার স্প্রিং প্রসারণে বা স্প্রিং সংকোচনে সঞ্চিত শক্তি, হাফ কে এল স্কোয়ার। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এল স্কোয়ার। ওকে, তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। ওকে, এই জিনিসটা তোমরা আবার পর্যাবৃত্ত গতিতে দেখবা, তখন আর বলবো আমি তো কাজ ক্ষমতা শক্তিতে প্রমাণ দিয়ে দিছি, এখন আর এটা লাগবে না। ওকে, ওকে ফাইন, আশা করি এটা বুঝতে পারছো সবাই, স্প্রিং এর প্রসারণে বা সংকোচনের সঞ্চিত শক্তি। আচ্ছা, আমরা স্প্রিং নিয়ে কিছু ম্যাথ ট্যাথ করা দরকার, তো স্প্রিং নিয়ে আমি কিছু ম্যাথ দিব তোমাদেরকে এখন, একটু ভাই। কই গেল, একটু ওয়েট করো, বের করছি তোমাদের কাজ ক্ষমতা শক্তির ম্যাথগুলো। ওয়ার্ক,
আচ্ছা, স্প্রিং কি আমার সামনে আছে? আচ্ছা, ওকে, এটা করে দিই। আচ্ছা, স্প্রিং হয়ে গেল। আমরা এখন ওই যে আমাদের ছিল একটা সরল দোলক ছিল, একটা সরল দোলক দিয়েও কিন্তু কিছু ম্যাথ আমাদের থাকার কথা। তো সরল দোলক নিয়ে কিছু কথাবার্তা বলি ফেলি। পেন্ডুলাম, এগুলা পরে আমাদের পর্যাবৃত্ত গতিতে ওয়ার্কলোড কিছুটা কমাই দিবে। তো ধরো একটা পেন্ডুলাম এরকম ছিল, এইটা কিন্তু খুবই কমনলি আসে একটা কোয়েশ্চেনের মধ্যে পড়ে, যে পেন্ডুলাম এইভাবে ঝুলানো ছিল, তাকে আমি সামহাও এই অবস্থান থেকে এইখানে নিয়ে আসলাম। আমি সামহাও থেকে এখানে নিয়ে আসলাম। ওকে, এই যে এখান থেকে এখানে নিয়ে আসলাম। এখানে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। একটা প্রশ্ন থাকতে পারে, এখানে থাকা অবস্থায় তার কোণ ছিল 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে থাকা অবস্থায় তার কোণটা ছিল 60 ডিগ্রি। তো প্রশ্ন হচ্ছে, যখন সে একদম নিচে চলে আসে তখন তার গতিশক্তি কত? আর একটা প্রশ্ন থাকতে পারে, যখন তার কোণটা 30 ডিগ্রি থাকে উলম্বের সাথে, যখন তার কোণটা 30 ডিগ্রি থাকে উলম্বের সাথে, এই যে এই কোণটা, তখন তার গতিশক্তিটা কত? সো এই দুইটা কাজ তোমাদের করতে হবে। যেখানে আমি তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। বব যেটা আছে সেটার ভর হচ্ছে, মনে করো হিসাবে সুবিধার্থে 1 কেজি বলে দিলাম, যাতে গুণটুনে ঝামেলা না হয়। ববের ভর হচ্ছে 1 কেজি। আমাদের যে কার্যকরী দৈর্ঘ্য সেটা হচ্ছে 1 মিটার। 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে এখান থেকে শুরু করে একদম ববের ভারকেন্দ্র পর্যন্ত। সো তোমাদের কোনো সমস্যার কথা না, এই ইনফরমেশন তোমাকে দেয়া আছে। প্রশ্ন হচ্ছে, যখন সে একদম চলে আসে, সাম্যাবস্থা চলে আসে, যখন সে একদম গ্রাউন্ড পজিশনে চলে আসে, তখন তার গতিশক্তি কত? আর যখন সে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে থাকে তখন তার গতিশক্তি কত? এই দুটো ইনফরমেশন বের করতে হবে। করে ফেলো ঝটপট। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ, নেই কারো এখনো? আচ্ছা, একজন বলছে mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, মেহেদি ইসলাম। আচ্ছা, সে বলছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এইচ এর মান বের করতে হবে, দেন mgh সমান, হ্যাঁ এটা ঠিক আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এইচ এর মান বের করে ফেলবো, দেন ওখান থেকে mgh সমান হাফ mv স্কয়ার, কমপ্লিটলি ফাইন, ঠিক আছে। গতিশক্তি বের করা যাবে, তার মানে হচ্ছে তোমার এখানে বস্তুটার ভেলোসিটিও বের করা যাবে, কোনো সমস্যা নেই। আমি যদি এখানে বলি যে এই জায়গাটাতে বস্তুটার ব্যাগ কত, সেটাও তুমি বের করে ফেলতে পারবা। তো এটা ঠিক আছে, এটা ফাইন, কোনো সমস্যা নেই। যে আমি যখন 60 ডিগ্রি করেছিলাম, তখন আমার তো দিন শেষে হিসাব হচ্ছে আমি কাজ করছি কার বিরুদ্ধে? আসলে আমি তো কাজ করছি আসলে অভিকর্ষ বলের বিরুদ্ধে, তাই তো? সো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি মানে আমার কনসার্ন থাকবে শুধুমাত্র উলম্ব সরণে। তো উলম্ব সরণ আমার কতটুকু হচ্ছে, এই যে এখান থেকে দেখো, আমি যদি লম্ব টানি, এই পরিমাণটা হচ্ছে আমার উলম্ব সরণ, এই যে এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমার উলম্ব সরণ। মানে সে অভিকর্ষের বিরুদ্ধে অভিকর্ষের বিরুদ্ধে ওঠা মানে তো ওয়াই এক্সিস বরাবর ওঠা, তাহলে তো উলম্ব সরণ কতটুকু? এই যে এতটুকু, যেটা আমি লাল রঙের এরো দ্বারা দেখাচ্ছি। তো এই কাজটা কিন্তু তুমি ট্রিগোনোমেট্রি দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারো, যে এখানে এই হাইটটা আসলে কতটুকু হবে। কারণ তুমি এটা জানো যে এই পরিমাণটা হচ্ছে 1 মিটার। এটা যদি 1 মিটার জানো,
এই কোণটা যদি তুমি 60 ডিগ্রি জানো পুরোটা, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং তার সাথে লম্বটা হচ্ছে ভূমি। তাহলে তুমি ভূমি বের করতে চাও, তোমার তো আসলে এতটুকু বের করা দরকার, কারণ এতটুকু বের করলেই তো তুমি এক থেকে এক্স এর পরিমাণ বাদ দিয়ে এইচটা পেয়ে যাবা। তাহলে এটা যেহেতু তোমার ভূমি, তাহলে ভূমি বের করতে হবে। তুমি অতিভুজের মান জানো এবং তুমি কোণ জানো, তাহলে cos থিটা, তাহলে cos থিটা ইউজ করে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, x ডিভাইড বাই 1, তাহলে x সমান তুমি ইজিলি পেয়ে যাচ্ছ cos থিটা ইন্টু 1, cos 60 মানে হাফ, আর 1 দিয়ে গুণ করলে তো হাফই থাকে, তো x সমান হচ্ছে 0.5। তাহলে তুমি এখান থেকে h-টাও পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে h সমান হচ্ছে 1 মাইনাস এক্স, উইচ ইজ 1 মাইনাস 0.5, তো এখানে তুমি 0.5ই পাচ্ছ। তো তুমি h পেয়ে গেলা 0.5, তার মানে হচ্ছে আমাদের এই যে m ভরের একটা বব, এটা 0.5 মিটার উপরে উঠেছে। সো 0.5 মিটার যদি সে উলম্বভাবে উপরে উঠে, তাহলে তার বিভব শক্তি হবে এখানে কত, mg ইন্টু 0.5, এবং এই বিভব শক্তি নিচে নামতে নামতে গতিশক্তিতে রূপান্তর হয়। তাহলে এইখানে বিভব শক্তি যা, এইখানে গতিশক্তিও তা, তুমি ইজিলি বলতে পারো হাফ mv স্কোয়ার সমান mg ইন্টু কি, mg ইন্টু 0.5। তুমি দেখো কাটা যাচ্ছে, তার মানে আমি যে ভর দিচ্ছি তোমাকে, এটা আসলে তোমার কোনো কাজে লাগছে না, তাই না? ভর তোমার কোনো কাজে লাগছে না, ভর আসলে দরকার ছিল না। তাহলে আমি এখান থেকে v পেয়ে যাচ্ছি, v সমান কি আসবে, রুট ওভার g ইন্টু 0.5 ডিভাইডেড বাই, আচ্ছা 2, শেষ 2gh, v সমান রুট ওভার 2gh। ওকে, একজন মনে একটা মেসেজ দিছে আমারে, সৌমেন বলছে 3.13 আনস কিনা, মিলিয়ে দেখো এখানে ভিটা কত, 2 ইন্টু জি, মানে হচ্ছে এখানে এইচ তো আমার 0.5, তাহলে আমার 0.5 ইন্টু 2 তো আমাদের 1 হয়ে যাবে, তাহলে 9.8, রুট ওভার 9.8 কত হয়, ওই তো রুট ওভার জি আনসার যা হয় তাই আর কি, আর তো কিছু না, ওই 3 পয়েন্ট সামথিংই হওয়ার কথা, 9 এর বর্গমূল যেহেতু 3.8 তো এখানে আছে সাথে, তো 3 পয়েন্ট সামথিংই হবে। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো। পরেরটাতে আসো, পরেরটায় যদি বলি এখন যে 30 ডিগ্রি কোণে যখন থাকে, এই জায়গাটাতে তার গতিশক্তি কত, অথবা আমি যদি বলি এখন তোমাকে যে এই জায়গাটাতে তার বিভব শক্তি কত, এই যে এই জায়গাতে তার গতিশক্তি কত, এটাই প্রশ্ন। 30 ডিগ্রি কোণে যখন সে থাকে তখন। তো খেয়াল করে একটা জিনিস, এখানে যেহেতু আমাদের এই ববের উপর শুধুমাত্র অভিকর্ষীয় বল ছাড়া আর কোনো বল কাজ করছে না, হ্যাঁ এখানে আরো বল আছে, যেমন ধরো এক্সটার্নাল ফোর্স হিসেবে এখানে সুতার টান কাজ করছে, বাট সুতার টানের দ্বারা কৃত কাজ এখানে শূন্য। কিভাবে বলতো, এক্সটার্নাল ফোর্স হিসেবে এখানে সুতার টান আছে, তো সুতার টানের দ্বারা কৃত কাজ শূন্য কিভাবে হয়? না হলে তো আমরা ওই শক্তির সংরক্ষণশীলতা নীতি ইউজ করতে পারি না, একটু আমাকে বলো। না, সব জায়গায় কি মাইনাস করে দিবে মেহেদি? সব জায়গাতে মাইনাস করে দিবে না, এখানে কি মাইনাস করে দিচ্ছে? এক্সটেন্সে ঠিক আছে, তুমি বলতে পারো এখানে তো এমজি কস থিটা আছে, এটা মাইনাস করে দিচ্ছে, ওইটা এক হিসেবে ঠিক আছে, বাট অন্য হিসেবে একটু বলা যায় এইভাবে, তুমি চিন্তা করে দেখো একটু ভালো করে, এই যে ঘূর্ণনটা, এটাকে বৃত্তাকার ঘূর্ণন না? আমি যখন প্রশ্ন করছি যে পার্টিকুলার কোনো বল দ্বারা কৃত কাজ, তখন কিন্তু ওই বলের কথা চিন্তা করতে হবে তোমার শুধুমাত্র। তো ওই হিসাবে বলো যে এখানে টানের দ্বারা কৃত কাজ শূন্য কিভাবে হয়। দেখা যাচ্ছে আমাদের গতিপথটা একটা বৃত্তাকার পথ, তো বৃত্তাকার পথ যদি হয়ে থাকে, তার বেগের দিক, এবং এটা তো তার আসলে ব্যাসার্ধের মতো, তো ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, সবসময় 90 ডিগ্রি থাকবে, সে যেখানেই থাকুক না কেন, তার বেগের দিক এবং তার ব্যাসার্ধের দিক, এই দুটার মধ্যবর্তী কোণ ইজ অলওয়েজ 90 ডিগ্রি। তো যেহেতু এখানে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, তুমি এম এস কস থিটা যা ইচ্ছা করো, সরি এফ এস কস থিটা যা ইচ্ছা করো, তোমার আনসারটা জিরোই আসবে। তো এই জন্য টানের দ্বারা কৃত কাজ এখানে শূন্য। ওকে, এই হচ্ছে কথা। অথবা এভাবে বলতে পারো, টানের জন্য কিন্তু তার কোনো স্মরণ হচ্ছে না, এটাও বলা যায় টানের জন্য কিন্তু তার কোনো স্মরণ হচ্ছে না, টানের দিকে তার কোনো উপাংশ নাই, যে কোনো ভাবেই বলা যায়। আচ্ছা যাই হোক, সো যেহেতু এখানে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য এবং শুধুমাত্র সংরক্ষণশীল বল দ্বারাই কাজ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ইউআই প্লাস কে আই সমান ইউএফ প্লাস কে এফ। ওকে, ইউআই প্লাস কে আই সমান ইউএফ প্লাস কে এফ। তো ইউআই মানে কি, আদিতে তার বিভব শক্তি, দেখো তো এখানে তার আদিতে বিভব শক্তি কত, মানে তার যে কোনো একটা অবস্থানকে তুমি আদি ধরো, যে কোনো একটা অবস্থানকে তুমি শেষ ধরো, এই দুই অবস্থানেই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সমান থাকবে। তাহলে এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে একমাত্র বিভব শক্তি আছে, তার মানে এখানে বিভব শক্তি প্লাস গতিশক্তি যদি 0 ধরি, সমান এটাই থাকবে। এই জায়গাটাতে একমাত্র গতিশক্তি আছে, আমাদের কাজ হচ্ছে এই জায়গায় বের করা গতিশক্তি, প্রশ্ন এটা যাচ্ছে। তো আমি যদি যে কোনো এক জায়গায় টোটাল শক্তি জানি, কজ আমি সর্বোচ্চ অবস্থা টোটাল শক্তি জানি অথবা সর্বনিম্ন অবস্থা টোটাল শক্তি জানি mg ইন্টু 0.5, তো নিশ্চয়ই বলতে পারি যে এই জায়গাটাতেও টোটাল শক্তির পরিমাণ তাই,
এই জায়গাতে তো টোটাল শক্তির পরিমাণ তাই। তাহলে আমি যদি কোনোভাবে এই জায়গার হাইটটা বের করে ফেলতে পারি, আমি যদি এই জায়গার এই যে এই হাইটটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গার বিভব শক্তি পেয়ে গেলাম। আর যেহেতু মোট শক্তি এটাই হবে, তাহলে মোট শক্তি থেকে এইখানের বিভব শক্তিটা বাদ দিয়ে আমরা এখানে গতিশক্তিটা পেয়ে যাব, যেখান থেকে আমরা ইজিলি ওই জায়গাটার বেগ পেয়ে যাব, অথবা শুধুমাত্র গতিশক্তি বললে গতিশক্তি পেয়ে যাব। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এই জায়গার আমরা কিভাবে হাইটটা বের করব? আগের মতোই তো, আগে ছিল 60 ডিগ্রির জন্য, এখন আমরা বের করব 30 ডিগ্রির জন্য। আগে ছিল x সমান আগে ছিল x সমান 1 ইন্টু cos 60, এখন হবে x সমান 1 ইন্টু cos 30। cos 30 মানে √3/2, ওকে, √3/2। এখন হচ্ছে x √3/2। তাহলে 1 থেকে √3/2 বাদ দাও, তুমি এই হাইটটা পেয়ে যাবা। তাহলে এতটুকু হাইটে আমার বিভব শক্তি কত? mg ইন্টু h। এখন তো h তো হচ্ছে 1 মাইনাস √3/2, এটা হচ্ছে এই জায়গাটাতে আমার বিভব শক্তি। তো টোটাল শক্তি তো তোমার জানাই আছে mg ইন্টু 0.5। তুমি এক কাজ করো, mg ইন্টু 0.5 থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে এই জায়গার গতিশক্তিটা পেয়ে যাবা। গতিশক্তি যদি পেয়ে যাও, তারপরে তার তোমার কোনো কষ্ট নাই। গতিশক্তি পেয়ে গেছো মানে হাফ mv² পেয়ে গেছো এখানে। তো এখানে হাফ mv² লিখে দাও। দেখো সব জায়গা থেকে আবার এম কাটা, তুমি এখান থেকে আবার ভিটা পেয়ে যাবা। ওকে, সো আশা করি এই অ্যানালাইসিসটা বুঝতে পারছো। সো ঠিক আছে, এটা যদি বুঝে থাকো তাহলে এই রিলেটেড ম্যাথগুলো করতে পারবে আর কি, আশা করি। এখন আমি তোমাদেরকে সিমিলার আরেকটা ম্যাথ দিচ্ছি, একটু সাবধানে দেখবা। একই রকম, অলমোস্ট একই রকম, মানে তেমন কোনো পার্থক্য নেই, জাস্ট একটু ডাটা চেঞ্জ আছে। আমি দিচ্ছি ম্যাথটা, খেয়াল করবা। ম্যাথটা হচ্ছে একটা সরল দোলক অথবা একটা পেন্ডুলামই বলি। এই পেন্ডুলাম বানান কি ইউ আছে? আচ্ছা, ইউ তো। একটি পেন্ডুলাম, মানে পেন্ডুলাম বলতে পেন্ডুলাম বব আর কি। একটি পেন্ডুলাম বব তার গতিপথের, এই যে যখন কথাগুলি এইভাবে বলে তখন কিন্তু একটু পেঁচানো হয়ে যায়, মানে মানে বাংলা পড়ে পড়ে অনেক কিছু বের করতে হয়, ডিরেক্ট প্রশ্ন যদি না দেওয়া থাকে। একটি পেন্ডুলাম বব তার গতিপথের সর্বনিম্ন অবস্থান, গতিপথের, তোমরা নিশ্চয়ই ইমাজিন করতে পারছো যে একটা ববের গতিপথের সর্বনিম্ন অবস্থান কি, বা লোয়েস্ট পয়েন্টটা কোন জায়গায়। সর্বনিম্ন জায়গা, গতিপথের সর্বনিম্ন জায়গা 3 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, 3 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে। এই যে ইনফরমেশন তোমাকে দেয়া আছে, ওকে। প্রশ্ন হচ্ছে, সে যখন উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, সে যখন উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তখন তার বেগ কত? যখন সে উলম্বের সাথে, যখন সে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে, তখন তার দ্রুতি বলো, বেগ বলো তো কেন, দ্রুতি বলো, কোনো সমস্যা নেই, কারণ আমরা তো আর বেগের দিক বের করছি না, দ্রুতি বললে কোনো সমস্যা নেই। তার দ্রুতি কত? নিশ্চয়ই বুঝতে পারছো এখনের সাথে আগেরটার পার্থক্য কোন জায়গায়। আগেরটাতে ছিলই সে ম্যাক্সিমাম 60 ডিগ্রি কোণে, মানে আমি 60 ডিগ্রি কোণে নিয়ে তাকে ছেড়ে দিছিলাম। আর এখন সে 3 মিটার পার সেকেন্ড বেগে সর্বনিম্ন অবস্থা ক্রস করছে, 60 ডিগ্রি কোণে যখন গেছে তখন তার বেগটা চাচ্ছে তোমার কাছে। দ্যাট মিনস ওই জায়গায় তার বেগটা শূন্য না, আগের মতো। আচ্ছা, তখন তার বেগ বের করতে বলছে। পেন্ডুলামের লেংথ যেটা, ওই যে তুমি ক্যাপিটাল এল বা কার্যকর দৈর্ঘ্য বলবা, সেটা হচ্ছে 0.5 মিটার, আর তুমি জি কে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারো। এখন এটা করে ফেলো ঝটপট। একটাই প্রশ্ন, যে 60 ডিগ্রি কোণে যখন সে থাকবে তখন তার বেগটা কত?
কারো কি অ্যান্সার আসছে কোনো? দুইজন আনসার দিছে, একজনের আনসার হচ্ছে 2.23 এবং একজনের আনসার আসছে 5√3। তোমরা কি জি এর মান 10 ধরছো, সৌমেন আর মেহেদি? বলো তো সৌমেন, জি এর মান কত ধরছো? 10 ধরলে আনসার আসার কথা 2 মিটার পার সেকেন্ড। সৌমেনেরটা কাছাকাছি, মেহেদিরটা একটু দূরে চলে গেছে। দেখো, ট্রাই করে দেখো, আমি করা শুরু করি, তোমরা দেখো। তো দেখো, আমি আবার একটা বব ইয়াকি পেন্ডুলাম স্ট্রাকচার আঁকি। হ্যাঁ, একজনের সঠিক আসছে 2 মিটার পার সেকেন্ড। দেখা যাক এখন। তো আমি শুরু করে দিই। এটা হচ্ছে আমার একটা বব, এই যে এখানে থাকবে, কালি চেঞ্জ করে দেই। ওকে, সো সে মনে করো শুরু করছে তো এখান থেকে, যেহেতু সে সর্বনিম্ন অবস্থান মানে কি একদম লোয়েস্ট পজিশন, মানে একদম এটা নিচে, একদম সর্বনিম্ন অবস্থা এটা। এটা বুঝতে আশা করি কারোই কোনো প্রবলেম হয়নি যে এটা যে সর্বনিম্ন অবস্থা। তো এই অবস্থাতে তার বেগ ছিল, প্রশ্নে বলে দেওয়া আছে সামথিং হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আমরা এটাকে এইভাবে রাখলাম আপাতত। তো আমাদের যে হাইটটা, যে ববের যে হাইটটা সেটা হচ্ছে, বা ববের যে দূরত্ব সেটা হচ্ছে মনে করো এল, সেটা হচ্ছে এল। ফাইন। এখন যখন সে 60 ডিগ্রি কোণে থাকে, যখন আমাদের এই ববটা 60 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ এই যে এটা এই কোণে যখন সে থাকে, আমি আশা করি মিলাতে পারছি লেন্থটা ঠিক মতো। আচ্ছা, এইভাবে যখন সে থাকে তখন তার দ্রুতিটা কত সেটা বের করতে বলছে আমাকে। মানে তার বেগ এখানে শূন্য না, এটা এটা মোটামুটি নিশ্চিত। তার বেগটা হচ্ছে এখন এই বরাবর, এই যে এই বরাবর তার ভেলোসিটিটা। তো এটা আমাকে বের করতে বলছে। মনে করে এটাকে বললাম আমরা v1। আমাদের এখানে বেগ ছিল v সর্বনিম্ন অবস্থায়, আর এখানে বেগ হয়ে গেল v1। ওকে, আর এই লেংথটাকে আমরা ধরলাম কার্যকরী দৈর্ঘ্য, তো এটাকে বললাম আমরা স্মল এল। স্মল ক্যাপিটাল এল লেখার দরকার নেই। আর যে কোনটা আমি জেনারেল হিসাবে করছি, যে কোনটা সেটা হচ্ছে আমাদের থিটা, যে কোনটা সেটা হচ্ছে আমাদের থিটা। তাহলে হিসাব করো, আমাদের যেহেতু সর্বনিম্ন অবস্থার গতিশক্তি বলে দিছে, সর্বনিম্ন অবস্থায় কিন্তু আমাদের বিভব শক্তি শূন্য। তার মানে এই গতিশক্তিটাই, এই গতিশক্তি, এখানে যে গতিশক্তি থাকবে সেটাই আস্তে আস্তে বিভব শক্তিতে রূপান্তর হবে। তো যখন সে 60 ডিগ্রি পজিশনে আসছে, তখন যতটুকু গতিশক্তি কমে গেছে ততটুকুই কিন্তু বিভব শক্তিতে রূপান্তর হচ্ছে। অর্থাৎ গতিশক্তির হ্রাস ইজ ইকুয়াল টু বিভব শক্তির বৃদ্ধি, কারণ এটা কিন্তু আমাদের সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। অর্থাৎ আমাদের বিভব শক্তি এবং গতিশক্তির যোগ সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমাদের গতিশক্তি যতটুকুই কমে যাবে, বিভব শক্তি ততটুকুই বেড়ে যাবে। ওকে, আমরা একটু দেখে নিই যে আমাদের আসলে হাইটটা কতটুকু বৃদ্ধি পাইছে। কারণ হাইট বাড়তে হবে, তো না হলে তো আমাদের বিভব শক্তি জমা হবে না, তাই না? সো আমরা যদি হাইটটা চিন্তা করি, তাহলে এই যে হাইটটা, এই যে আমাদের হাইটের বৃদ্ধিটা কতটুকু হবে, তাহলে এটা যদি এল হয়, এটা যদি এল হয়, এতটুকু হবে কি, এতটুকু হবে এল কস থিটা। আমি একটু এখানে সুন্দর করে লিখে দিই, এটা হবে আমাদের এল কস থিটা। তাহলে আমাদের হাইটের বৃদ্ধি কতটুকু, এই যে হাইটের বৃদ্ধি হয়েছে এটা কতটুকু, এটা হবে এল মাইনাস এল কস থিটা। এল মাইনাস এল কস থিটা হচ্ছে আমাদের হাইটের বৃদ্ধি। ওকে, তা আমরা বলবো এখানে উচ্চতা বৃদ্ধি বা ইনক্রিজিং পটেনশিয়াল এনার্জি হচ্ছে কতটুকু, আমরা বলবো এম জি, হাইট বৃদ্ধি হয়েছে কতটুকু, এল ইন্টু এল মাইনাস থিটা, এল মাইনাস কস থিটা। ঠিক আছে, সরি এল মাইনাস এল কস থিটা। তো আমরা এখান থেকে যদি এলটা কমন নিয়ে নেই, তাহলে 1 মাইনাস কস থিটা। আমরা বলতে পারি আমাদের বিভব শক্তির বৃদ্ধি হয়েছে কতটুকু, এম জি এল ইন্টু 1 মাইনাস কস থিটা। মাথায় রাখবা এই পুরোটা কিন্তু তোমার সেই এইচই, এটাই হচ্ছে তোমার সেই এইচ যেটা তোমার হাইট বৃদ্ধি পাইছে। ওকে, এম জি এল ইন্টু 1 মাইনাস কস থিটা। আচ্ছা, তো এতটুকু আমরা বুঝলাম আশা করি। তো এতটুকু আমার বিভব শক্তি বৃদ্ধি পাবে, ডেল পিই, এতটুকু আমাদের বিভব শক্তি বৃদ্ধি পাবে, পটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পাবে এতটুকু। ওকে, তাহলে আমাদের এই অবস্থায়, এই যে সর্বনিম্ন অবস্থায়, সর্বনিম্ন অবস্থায় আমাদের যে গতিশক্তি ছিল, আর সর্বোচ্চ অবস্থায়
আমাদের যে বিভব শক্তি, এটা আমরা পার্থক্যটা বের করে ফেলি। তাহলে হাফ এম ভি নট স্কোয়ার, তাহলে আমাদের গতিশক্তি কতটুকু হ্রাস পাবে আমরা বলবো এখানে গতিশক্তি হ্রাস পাচ্ছে কতটুকু, এই জায়গায় গতিশক্তি যা ছিল সেটা থেকে এই জায়গার বিভব শক্তি যদি আমি মাইনাস করে দিই শেষে এটা তো শক্তি, তো আমরা পেয়ে যাবো গতিশক্তি কতটুকু হ্রাস পাচ্ছে। ধরো আমার একটা জায়গায় একমাত্র গতিশক্তি ছিল, ওই জায়গায় কোনো বিভব শক্তি ছিল না, এটার মতো শুধুমাত্র গতিশক্তি ছিল। তো মনে করি এখানে গতিশক্তি ছিল 400 জুল। কিছুক্ষণ পরে আমরা অন্য একটা জায়গার বিভব শক্তি পেয়ে গেলাম। মনে করো এটা হচ্ছে একটা জায়গার গতিশক্তি যেখানে কোনো পটেনশিয়াল এনার্জি ছিল না, আর পরবর্তীতে আমরা কোন একটা জায়গার পটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম। মনে করো পটেনশিয়াল এনার্জি হচ্ছে সে ফর এক্সাম্পল 150 জুল, ঠিক আছে। তা আমরা যদি এই গতিশক্তি থেকে এই বিভব শক্তি বাদ দিয়ে দেই, আমরা কি এটা পেয়ে যাবো না যে আমাদের গতিশক্তি কতটুকু কমে গেল? সেটাই তো পেয়ে যাব, আমরা গতিশক্তি পেয়ে যাব যে গতিশক্তি হ্রাস। ওকে, তা আমরা এখানে এভাবেই বলবো যে গতিশক্তি হ্রাস পাচ্ছে আমাদের কতটুকু, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার্ড মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এবং হাফ এম ভি ওয়ান স্কোয়ারের মানটা কিন্তু আমরা জানি, এই যে এখানে যে কি বলছিলাম, এখানে বিভব শক্তির বৃদ্ধি, এই যে সেটাই হচ্ছে আমাদের এখানে গতিশক্তি। ওকে, আচ্ছা ওকে, আমরা একটু করে ফেলি এখানে। তাইলে আমরা এখানে লিখব এই যে আমাদের গতিশক্তি হ্রাস পাচ্ছে, এই এক্সাম্পলটা একটু ভালো করে খেয়াল করো। এই যে আমাদের গতিশক্তি হ্রাস পেল, এই গতিশক্তি হ্রাস পেয়ে কি হয়েছে, বিভব শক্তি বাড়ছে। তো বিভব শক্তি কতটুকু বাড়ছে, এই যে এতটুকু বাড়ছে, তাই না? এই হচ্ছে হিসাব। তাহলে এখানে লিখে দাও mgl ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে একটু ভালো করে তাকাও, এম 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 কাটা গেল। তাহলে আমাদের এখানে আমি যদি উপপক্ষকে 2 দ্বারা গুণ করে দিই, আমরা পাবো ভি স্কোয়ার্ড মাইনাস ভি ওয়ান স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 2gl ইন্টু 1 মাইনাস কস থিটা। এখন খেয়াল করো, তুমি কি সবগুলোর মান জানো? হ্যাঁ জানো। তুমি ভি এর মান জানো, তুমি জি এর মান জানো 10, তুমি এল এর মান জানো, প্রশ্নে বলে দিচ্ছে এল এর মান কত 0.5, তুমি থিটার মানও জানো। সো তুমি কিন্তু এখন সবগুলোর মানে জানো। সো তুমি এখান থেকে সুন্দর মতো ভি1 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। আশা করি সলিউশনটা বুঝতে পারছো নাকি? জাস্ট লজিকটা এটাই, জাস্ট লজিকটা একটু শর্টকাটে বলে দিই যে এইখান থেকে এই যে আমি যদি এটাকে পজিশন বলি, 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে আসতে গিয়ে তার গতিশক্তি যে পরিমাণ হ্রাস পেয়েছে সেই পরিমাণই তার বিভব শক্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি যদি এখানে ধরি বিভব শক্তি 0, এখানে ধরি বিভব শক্তি সামথিং আছে, তাহলে বিভব শক্তি যে পরিমাণ বৃদ্ধি পাইছে সেই পরিমাণই গতিশক্তি আমার কমে গেছে। তাহলে এখানে গতিশক্তি সামথিং, এখানে গতিশক্তি সামথিং এলস, এই দুইটার পার্থক্যই হচ্ছে আসলে বিভব শক্তির বৃদ্ধি। তো এখানে এই জিনিসটা দেখছি জাস্ট, আর কিছু না। ওকে, আর কোন টোনের হিসাব তো বুঝতেই পারছো এখানে। সো আশা করি ম্যাথটার সলিউশন বুঝতে পারছো। ওকে, দ্যাটস ইট। জমা সেভ করে দিই এটা। ওকে, আগেগুলোকে সেভ করছি। সেভ মেসেজ আসছে 2টা। আচ্ছা সৌমেন দাস, আচ্ছা হ্যাঁ ভুল হয়েছে, 2 আসছে। ওকে ফাইন। তো আশা করি যারা যারা করতে পারো না তারা এখন বুঝতে পারছো যে এই ম্যাথটা কিভাবে করতে হয়। ঠিক আছে, আমি একটু জেনারেলাইজ করে দিয়েছি যে থিটার মান আলাদাভাবে দিয়ে দিয়েছি। তোমাদের তো পরীক্ষা থিটা ইউজ করতে হবে না, তোমার তো পরীক্ষা ডিরেক্ট 60 বসিয়ে কাজ করবা। বাট এইভাবে করে দিয়েছি যাতে তোমরা জেনারেল কেসটা বুঝতে পারো যে আসলে এই কাহিনীগুলো দিয়েই তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে। বিভব শক্তি যে পরিমাণ কমে যাবে সেই পরিমাণই গতিশক্তি বৃদ্ধি পেয়ে যাবে। ওইটা তো এক্সট্রিম কেস, যখন আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ অবস্থার মধ্যে হিসাব নিকাশ করি সেটা তো ইজি, বিকজ সর্বোচ্চ অবস্থায় বিভব শক্তি যা, সর্বনিম্ন অবস্থায় গতিশক্তি তা। বাট আদারওয়াইজ তোমার কিন্তু ওই কেসটা হবে না যে সর্বোচ্চ অবস্থা তো তোমাকে দেয় নেই, এখানে তোমাকে দিছে 60 ডিগ্রি কোণ, তার মানে সে আরো সামনে যাবে। তো মাঝামাঝি কোনো একটা জায়গায় যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তোমার এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে যে আমার বিভব শক্তি যে পরিমাণ হ্রাস পাবে সেই পরিমাণই গতিশক্তি বৃদ্ধি পাবে, ভাইস ভার্সা। গতিশক্তি যে পরিমাণ বৃদ্ধি পাবে হ্রাস পাবে সেই পরিমাণ বিভব শক্তি বৃদ্ধি পাবে। ওকে, সো বিভব শক্তি কমে গিয়ে গতিশক্তির যোগান দেয়, গতিশক্তি বেড়ে গিয়ে কমে গিয়ে বিভব শক্তির যোগান দেয়। সো এই জিনিসটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, কারণ দিন শেষে তোমার শক্তি কিন্তু কনস্ট্যান্ট থাকা লাগবে।
বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল কনস্ট্যান্ট থাকবে ইনিশিয়ালি এবং ফাইনালি। ধরো এই হচ্ছে একটা অবস্থান, এই হচ্ছে আরেকটা অবস্থান, এই দুই অবস্থানেই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সমান থাকবে। তাহলে খেয়াল করো, আমি যদি এখানে বলি, ধরো আলাদাভাবে লিখলাম পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এখানেও লিখলাম পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। ধরো এখানে পটেনশিয়াল এনার্জি হচ্ছে 100, এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে 700 মনে করো ফর এক্সাম্পল। এখানে মনে করো আমার পটেনশিয়াল এনার্জি 200, তাহলে এখানে আমার কাইনেটিক এনার্জি কত হবে বলো তো? 600 হবে, 800, মানে যোগফল তোমার 800ই হতে হবে। তাহলে খেয়াল করো এখানে আমার গতিশক্তি কি 700 থেকে 600 100 কমে গেল না? গতিশক্তি যদি 100 কমে গেল, তাতে লাভ হইলো কার? পটেনশিয়াল এনার্জি 100 বেড়ে গেছে। তো একটা যতটুকু কমে যাবে অন্যটা ততটুকুই বেড়ে যাবে। দ্যাটস ইট, আর কিছু না। তো এই কনসেপ্টটা মাথায় রাখতে পারলে তোমার ওই ধরনের ম্যাথের ঝামেলা শেষ হয়ে যাবে। আর মাথায় রাখবা পরীক্ষায় এটা নিয়েও প্রশ্ন আসবে যে যদি ঘর্ষণ বল থাকে তখন কিন্তু এই সূত্রটা কাজ করবে না, কারণ তোমরা পড়ে আসছো, আমিও গত ক্লাসে পড়াইছি যে যখন ঘর্ষণ বল থাকে, যখন নন কনজারভেটিভ ফোর্স থাকে, তখন কিন্তু আমার এই যে মানে আগের শক্তি এবং পরের শক্তি সেম থাকে না, শক্তিটা কিছুটা কমে যায়। সো এই জিনিসটা তখন মাথায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃতকাজের যদি হিসাবটা বুঝতে হয়, সেটা গত ক্লাসের রেকর্ডটা দেখে ফেলবা, ক্লিয়ারলি সবকিছু বুঝে যাবে। তখন তোমাকে প্রশ্ন করবে পরীক্ষায় যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, তখন তোমার ওই সূত্রটা ফলো করলেই কাজটা হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আমার একটা এখানে দাঁড়া একটু চেক করে দেখি। আমার এখানে 14টা প্রশ্নের বা প্রবলেমের একটা অ্যাসাইনমেন্ট আছে, ইংলিশে লেখা প্রশ্নগুলা। তো তোমরা যদি চাও কেউ সলভ করতে পারো, তোমার স্কিল ডেভেলপ হবে আর কি, তোমার স্কিল চেক করার জন্য এই ম্যাথগুলো সলভ করে দেখতে পারো। আগের ব্যাচে এই ম্যাথ দিয়েছিলাম, এই অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, হাতে গোনা কয়েকজন মাত্র করেছিল সলভ। তো তোমাদের ব্যাচও দিয়ে দিই, তোমরা যারা চাও করতে পারো। বাট এটা আগে থেকেই বলে রাখি যে এই অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা জিনিস তোমার পারতে হবে না। আমি তোমাদেরকে একটু একটু দেখাই দিই প্রবলেমগুলো, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি তোমাদেরকে প্রবলেম দেখাই দিচ্ছি। আমি আমার স্ক্যানারে যাই। ক্যাম স্ক্যানার, ওয়েট ফর এ হোয়াইল। তোমাদের চলে গেছে মনে হয় না, শেয়ার চলে গেছে? আচ্ছা, নিউ শেয়ার দিচ্ছি আমি, আমার ওই পিডিএফটাই শেয়ার করব তোমাদের সাথে এখন। Wait for a while. Wait for a while. একটু ওয়েট করো। Wait for a while. একটা মিনিট ওয়েট করো, আমি এই সেশনটা ফেসবুকে লাইভ দিব। সো আমি জাস্ট শেয়ার করে দিই গ্রুপের মধ্যে। এটা টাইটেল দিব কি, ওয়ার্ক এনার্জি অ্যাসাইনমেন্ট। ওকে, আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে এখনো?
বলো তো। আচ্ছা, মেবি উই আর লাইভ নাকি? হ্যাঁ, আমরা লাইভ হয়ে গেছি। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায় তাহলে আমি এই যে এখানে চলে আসলাম। দেখা যাচ্ছে স্ক্রিন? একটু মুখে বলে দাও তাড়াতাড়ি, আমি তোমাদের মেসেজ চেক করতে সময় লাগে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ওকে, যখন এরকম ছোটখাটো প্রশ্ন করব ঠাস করে মুখে অ্যান্সার দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, যেহেতু দেখা যাচ্ছে তাহলে শুরু করে দিই। ওকে, প্রথম প্রবলেমটা একটু ভালো করে পড়ো। প্রথম প্রবলেমে কি বলছে? প্রথম প্রবলেমে বলছে এ পারসন লিফটস এ ব্লক weighing 20 kg from platform and puts it on his head 2 meter above from the ground. Calculate the work done by the person on the suitcase. ঠিক আছে, এই সুইটকেসের উপর ওই লোকটির দ্বারা কৃতকাজ কি হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। সো এটা কিন্তু মানে এমসিকিউতে আসার প্রবলেম। জাস্ট একটা মানুষ 20 কেজি ভরের একটা বস্তু নিয়ে সে 2 মিটার উপরে উঠছে। এই যে ফ্রম প্ল্যাটফর্ম এন্ড পুটস ইট অন হিজ হেড 2 মিটার অ্যাবভ ফ্রম দ্য গ্রাউন্ড, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য পারসন। এই যে সে নিচে থেকে উপরে নিয়ে আসলো, সে ওই দ্বারা কি কাজ হলো? MGH 20 ইন্টু জি ইন্টু এইচ। এই যে শেষ, এইটা প্রবলেম এখানেই সমাপ্ত। আমি সবগুলো সলভ করে দিব এরকম না, কিছু সলভ দিব, কিছু সলভ থাকবে, কিছু হিন্টস দিয়ে দিব যাতে করে তোমরা কিছুটা আইডিয়া পাও। ওকে, আচ্ছা তারপরটা দেখো, an elevator weighing 500 kg is to be lifted up to a constant velocity of 0.2 meters per second. What would be the minimum horsepower of the motor to be used? তো নিশ্চয়ই এটা সবার জানা আছে যে ক্ষমতা সমান কি? বল ইনটু বেগ, এফ ইনটু ভি। যেহেতু দেখা যাচ্ছে একটা এলিভেটর দিয়ে আমরা একটা জিনিসকে উপরে তুলে নিয়ে যাব, সো এখানে কিন্তু কোণ 0 ডিগ্রি থাকবে, বল যেদিকে ব্যাগটা ওই দিকে, তাহলে এফ ভি কস থিটার এখানে নিয়ে আসার দরকার নেই, এফ ভি। তাহলে 500 ইন্টু জি ইন্টু 2.2 আর কি। সো এটা হচ্ছে তার মিনিমাম পাওয়ার। তুমি যদি সেটাকে আবার 746 দিয়ে ভাগ করে দাও, তুমি কিন্তু সেখানে ওই হর্স পাওয়ারটা পেয়ে যাবা। এরপরে প্রবলেমটা একটু বড়, সাইজে একটু বড়, বাট খুব যে কঠিন এরকম কিন্তু না। একটু সময় দাও, আমি একটু পজ নিচ্ছি। Wait for a while. সময় দাও আমাকে। এরপরের প্রশ্নটা দেখো, এখানে বলছে যে a block of mass 2 kg is pulled up on a smooth incline of angle 30 degree. একটা মসৃণ তল, আনত তল যেটার কোণ হচ্ছে 30 ডিগ্রি, সে একটা ব্লক হচ্ছে 2 কেজির, ঠিক আছে। If the block moves with an acceleration of 1 meters per second square, find the power delivered by the pulling force. মানে যে শক্তিটাই তাকে টানছে ওই শক্তির ক্ষমতা বের করতে বলছে। Find the power delivered by the pulling force at a time 4 seconds after the motion starts. আহাইরে, কি একটা অবস্থা! মানুষজন বাইরে থেকে ক্লাস করে দেখা যাচ্ছে, খারাপ না, ভালোই। ওকে, কই জন্য ছিলাম? হ্যাঁ, ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য পুলিং ফোর্স এট এ টাইম 4 সেকেন্ড আফটার দ্য মোশন স্টার্ট। মানে মোশন স্টার্ট হওয়ার 4 সেকেন্ড পরে ওই পুলিং ফোর্স দ্বারা কতটুকু ক্ষমতা প্রদত্ত হলে সেটা বের করতে হবে। হোয়াট ইজ দ্য এভারেজ পাওয়ার ডেলিভার ডিউরিং দ্য 4 সেকেন্ড আফটার দ্য মোশন স্টার্টস। সো এটা একটু সময় নিয়ে তোমরা সলভ করবে আশা করি, ঠিক আছে। পরের প্রবলেম দেখো, এখানে বলছে এ ফোর্স এফ ইজ ইকুয়াল টু 10 প্লাস 0.5 এক্স acts on a particle on the x direction. এই যে ফোর্সটাকে এখন কিন্তু এটা কিন্তু কোনো মানে কনস্ট্যান্ট ফোর্স না, ইটস এ ভেরিয়েবল ফোর্স উইচ ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, ঠিক আছে। দেখো তো 0.5x, তো যেহেতু আমরা এক্স এক্সিস বরাবর বস্তুটাকে সরাচ্ছি, তাহলে এক্স এক্সিস বরাবর তার অবস্থানের উপর ডিপেন্ড করে ফোর্সটা কি পরিমাণ পড়বে। মানে এখানে দেখাই যাচ্ছে যে এক্স এর পরিমাণ যত বাড়তে থাকবে আমাদের ফোর্সের পরিমাণ তত বাড়তে থাকবে, কারণ এক্স এর পরিমাণ যখন 0 তখন ফোর্সের পরিমাণ 10। আরে দাঁড়াও, একজন ভিডিও অন করে বসে আছে, যাই। এই যে তাহলে ফোর্সের যখন আমাদের এক্স 0, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ প্রশ্নগুলো? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, একজনকে তো আমি আটকাতেই পারছি না। এটা আমি ব্যাক করে দিই, আলাদা পুট ইন ওয়েটিং রুম।
এটা এখন ঢুকাইলে সমস্যা। ওকে, এ ফোর্স এফ ইজ ইকুয়াল, এই যে এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে আমি এফ এর মান 10 পাচ্ছি, এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে আমি এফ এর মান 10.5 পাচ্ছি। এইভাবে আমাদের বলটা চেঞ্জ হচ্ছে এক্স এক্সিস বরাবর তার পজিশন অনুযায়ী। ওয়্যার এফ ইজ ইন নিউটন এন্ড এক্স ইজ ইন মিটার। ওকে, সবকিছু এসে একে খুবই আনন্দের কথা। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ডিউরিং এ ডিসপ্লেসমেন্ট ফ্রম এক্স ইজ ইকুয়াল টু 0 টু এক্স ইজ ইকুয়াল টু 2 মিটার। সো এখানে তোমাদের আইওটির প্রিপারেশনও কিন্তু এট দ্য সেম টাইম হয়ে যাচ্ছে। আইওটিতে কিন্তু এই ধরনের প্রবলেমই আসে, মানে ইংলিশে আসে। সো সেখানে তোমাদের এইভাবে ইংলিশে প্রশ্ন পড়ে ইংলিশে চিন্তা করতে হবে। সো এই প্র্যাকটিসটা যদি আইওটিতে পড়তে চাও কেউ, সেটা আগে থেকে করে রাখতে পারো। সো এই ক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করছি এইভাবে এখানে, যদি আমার পরের অ্যাসাইনমেন্টগুলো বাংলাতে থাকবে। আচ্ছা, সো এই প্রবলেমটা আশা করি সবাই বুঝতে পারছো যে একটা বস্তুর উপর প্রযুক্ত বল সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে সরণের সাথে। নর্মালি কিন্তু সময়ের সাথে চেঞ্জ হয় বেশিরভাগ সময়, এখানে সরণের সাথে চেঞ্জ হচ্ছে, মানে বলের সম্পর্ক এখানে সরণের সাথে। ওকে, আর আরেকটা সুখের কথা এখানে যে কোনটা এখানে চেঞ্জ হচ্ছে না, কোনটা কিন্তু অলওয়েজ দেখো এক্স ডিরেকশনেই আছে, কোনটা কিন্তু অলওয়েজ এক্স ডিরেকশনে আছে। এই যে বলছে এফ ইজ ইন নিউটন এন্ড, আচ্ছা এখানে বলছে যে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ডিউরিং এ ডিসপ্লেসমেন্ট ফ্রম এক্স ইজ ইকুয়াল টু 0 টু এক্স ইজ ইকুয়াল টু 2 মিটার। আশা করি এটা তোমরা কেউ সলভ করতে প্রবলেম হবে না, কারণ এখানে দিন শেষে সূত্রটা কি, এফ ডিএক্স কস থিটা, যেখানে কস 0 ডিগ্রি। তো এফ এর জায়গায় তুমি 10 প্লাস 0.5x বসিয়ে দাও, আর ডিএক্স এর জায়গায় ডিএক্স বসাও, লিমিটকে বসাবো 0 থেকে 2, কাজ কিন্তু এখানেই শেষ। মানে বলছে অনেক কথা কিন্তু ভিতরে কিন্তু অনেক সোজা একটা ম্যাথ এখানে। যদি তোমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্টটা থাকে, এটা কিন্তু একদম পানি ভাত ম্যাথ, কোনো সমস্যাই হওয়ার কথা না। ওকে, পরের প্রবলেমে আসি। এই যে এটা এখানে বলছে এ বডি ড্রপড ফ্রম এ হাইট h reaches the ground with a speed of 1.2 root over gh. Calculate the work done by the air friction. এটাও তোমাদের বইয়ে থাকা খুবই কমন একটা প্রবলেমের মধ্যে একটা, যে সে যদি ভূমিতে এত স্পিডে পড়ে, নর্মালি ধরো যদি এয়ার ফ্রিকশন না থাকতো তাহলে সে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g দিয়ে আমরা কাজ করে ফেলতে পারতাম, কারণ তখন তার ত্বরণটা ছিল জি। কিন্তু এখন যখন এয়ার ফ্রিকশন কাজ করছে, সো ডেফিনেটলি এখন জি কাজ করছে না, এখন জি এর সাথে উল্টা দিকে একটা কাজ করছে, যেটা হচ্ছে বাতাসের বাধাজনিত যে ত্বরণটা তার। ওকে, সো ওই জিনিসটা হিসাব নিকাশ করে তোমার বাতাসের বাধা দ্বারা কৃত কাজ কি সেটা বের করতে হবে। দিন শেষে প্রশ্নটা অনেকটা এরকম, ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজ। ঠিক আছে, আমরা যখন একটা টেবিলের উপর দিয়ে একটা বস্তুকে নিয়ে যাই, যখন একটা ঘর্ষণযুক্ত তলের উপর দিয়ে একটা বস্তুকে নিয়ে যাই, সেক্ষেত্রে যেরকম প্রশ্ন করে ঘর্ষণ দ্বারা কৃত কাজ, এখানে এরকম ভাবে প্রশ্ন করছে বাতাসের বাধা দ্বারা কৃত কাজ। তো আশা করি সলভটা করতে পারবা। ওকে, এরপরের প্রশ্ন 6 নম্বরটা কি বলছে দেখো, এখানে বলছে a block of mass m is pulled along a horizontal surface by applying a force at an angle theta with the horizontal. অর্থাৎ একটা বস্তু অনুভূমিক তলে আছে, কিন্তু তার উপর আমি যে বলটা প্রয়োগ করছি সেটা অনুভূমিকের সাথে থিটা কোণে আছে। তো এই ইমেজটাও তোমরা নিশ্চয়ই অনেক বেশি দেখছো, প্রামাণিক স্যারের বই এরকম ম্যাথ আছে, ইসাক স্যারের বই অথবা যে কোনো ধরনের মানে কনসেপ্ট বুকে এই ধরনের প্রবলেম আছে, যে একটা বস্তু অনুভূমিক তলে রাখা আছে, তার উপর আমি বল প্রয়োগ করছি থিটা কোণে বল প্রয়োগ করছি অনুভূমিকের সাথে। বস্তুটা কিন্তু অনুভূমিক বরাবরই চলবে, কিন্তু বলটা প্রয়োগ করছি অনুভূমিকের সাথে থিটা কোণে। ওকে, দ্য ফ্রিকশন কোএফিসিয়েন্ট অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক বিটুইন দ্য ব্লক এন্ড দ্য সারফেস ইজ নিউ ইফ ব্লক ট্রাভেলস এ ইউনিফর্ম ভেলোসিটি। মানে যদি আমাদের ব্লকটা সমবেগে চলে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দিস অ্যাপ্লাইড ফোর্স ডিউরিং এ ডিসপ্লেসমেন্ট ডি অফ দ্য ব্লক। এখন এই প্রশ্নটাকেই আমি যদি তোমাকে জাস্ট ভ্যালু দিয়ে দিই, সেটা কিন্তু তোমার একটা রিটেন প্রবলেম হয়ে গেল। এট এন অ্যাঙ্গেল অফ থিটার জায়গায় আমি বসিয়ে দিলাম এই যে থিটা, এই থিটার জায়গায় বসিয়ে দিলাম 30 ডিগ্রি। ওকে, ঘর্ষণ গুণাঙ্ক আমি বলে দিলাম 0.5। ওকে, তারপরে বললাম যখন বস্তুটা এই যে এম এর জায়গায় বলে দিলাম মনে করো 5 কেজি, তার ডিউরিং এ ডিসপ্লেসমেন্ট অফ 5 মিটার। তো সবকিছু যদি আমি মান বলে দিই, সেটা কিন্তু একটা সুন্দর ম্যাথ হয়ে গেল। তো সেটা কিন্তু তোমার রিটেনে আসার মতো একটা প্রবলেম, 10 মার্কের একটা প্রবলেম হয়ে গেল এখানে। ওকে, আচ্ছা এটা আমি একটু পরে বুঝাচ্ছি। এই সিলিন্ড্রিক্যাল ভেসেলেরটা এটা একটু অ্যাডভান্স। আচ্ছা, এরপরটা দেখো, what minimum horizontal speed should be given to the bob of a simple pendulum of length L so that it describes a complete circle। মানে হচ্ছে, মানে তোমাকে পরীক্ষায় প্রশ্ন কিরকম ভাবে দিবে, পরীক্ষায় প্রশ্ন হয়তো তোমাকে এল দ্বারা দিবে না, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলোই কিন্তু আনসার থাকে, নিউমেরিক্যাল ভ্যালু থাকে। তো তোমাকে সিম্পলি জাস্ট এখানে এল এর জায়গায় 1 মিটার বলে দিল।
তাহলে এটা বলছে সর্বনিম্ন কত অনুভূমিক বেগে একটা ববকে টুকা মারলে আমার কথা হচ্ছে টুকা যদি আমি দিই একটা জিনিসকে সে তো এমন হতে পারে বৃত্তাকার পথ কমপ্লিট না করে আবার ব্যাক চলে আসতে পারে। আমি যদি খুব জোরে থেকে টুকা দিই সে কিন্তু বৃত্তাকারে ঘোরা শুরু করবে, মানে একটা অ্যাটলিস্ট বৃত্তাকার পথ কমপ্লিট করবে। এটা নিশ্চয়ই তোমরা ইমাজিন করতে পারছো যে আমরা যখন একটা বস্তুকে একটা ববকে যখন আমি সুতা দিয়ে ঝুলিয়ে রাখি তখন যদি আমি তাকে খুব জোরে অনুভূমিকভাবে একটা টোকা দেই সে কিন্তু পুরো রাস্তাটা বৃত্তাকারে ঘুরে আবার জায়গায় চলে আসবে। সো হোয়াট ইজ দ্য মিনিমাম হরাইজন্টাল স্পিড, ওইটাই তোমাকে বের করতে হবে যে মিনিমাম কত বেগে তাকে টোকা দিলে সে একটা ফুল কমপ্লিট সার্কেল সম্পন্ন করতে পারে বা একটা ফুল কমপ্লিট সার্কেল সে ভ্রমণ করে আসতে পারে। এটা হচ্ছে প্রশ্ন, সলভ করবা। ওকে, এখানে হয়তো তোমার ঘূর্ণন গতির ব্যাপার সেবার চলে আসবে। সো নিউটন অ্যান্ড মেকানিক্স যেহেতু পড়ছো, আই হোপ ইউ ক্যান ডু দিস। পরেরটা আরেকটা কথা, এই প্রশ্নগুলোকে ইংলিশে চিন্তা না করে বাংলায় চিন্তা করবা, তাহলে বুঝবা যে প্রশ্নগুলো ইজি ছিল। এই ইউনিফর্ম চেইন আমি তো হচ্ছে ডিরেক্ট তুলে দিছি প্রবলেমগুলো, সেই কারণে আমি ইংলিশে তুলে দিছি। তো আমি পরবর্তীতে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি বাংলায় লিখে দিয়েছিলাম, সো পরবর্তীগুলো বাংলাতেই থাকবে। দেখো এরপরেরটা, এ ইউনিফর্ম চেইন অফ লেংথ এল অ্যান্ড মাস এম, এইটা কিন্তু এডমিশনে আসছিল কোন একটা বছর আমাদের কোন একটা ভার্সিটিতে। এই যে লেংথ চেইন থাকবে এল দৈর্ঘ্যের, তারপরে তার একটা মাস থাকবে, এইরকম কিছু ঝামেলা দিয়ে কিছু ম্যাথ আসছিল। এটা কুয়েটে আসছিল বা রুয়েটে আসছিল, এই টাইপের কোন একটা ভার্সিটিতে আসছিল, আমার সঠিক খেয়াল নেই আসলে। তো খেয়াল করো, এখানে বলছে ইউনিফর্ম চেইন অফ লেংথ এল অ্যান্ড মাস এম overhangs a smooth table with its 2/3 part lying on the table, অর্থাৎ তার 2/3 টেবিলের উপর, তার 2/3 যদি টেবিলের উপর থাকে তাহলে 1/3 নিচে টেবিলের নিচে, মানে ঝুলে আছে আর কি। এই যে ওভারহ্যাং মানে কিন্তু হচ্ছে টেবিলের উপর কিছুটা আছে, বাকিটা টেবিলের সাইডে ঝুলে আছে, মানে টেবিলের প্রান্তে আছে আর কি। আমার এই পিডিএফ আঁকার সুযোগ নাই, নাহলে আমি একে বুঝাই দিতাম এটা। তো আশা করি বুঝতে পারছো। মনে করো তুমি যেরকম ভাবে ধরো তুমি টেবিলের উপর শুয়ে আছো, তোমার হাতটা নিচে লটকায় রাখছো, সো ওই রকম একটা সিচুয়েশন চিন্তা করতে পারো যে আমাদের চেইনের ওই একই রকম ভাবে 2/3 আছে টেবিলের উপরে, আর 1/3 হচ্ছে টেবিলের মানে সাইড দিয়ে লটকানো আছে। ওই লটকানো অবস্থাতেই হিসাব নিকাশ করতে বসে কি, ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য চেইন এজ ইট কমপ্লিটলি স্লিপস অফ দ্য টেবিল, সরি। তো ধরে নাও যে ওই যে 1/3 ঝুলানো ছিল সেইটার ভরেই অথবা সেটার ওজনেই আমাদের বাকিটুকু যেটুকু টেবিলের উপর ছিল, মানে 2/3 সেটা পড়া শুরু করলো। এই যে স্লিপস অফ দ্য টেবিল, ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য চেইন এজ ইট কমপ্লিটলি স্লিপ অফ। কমপ্লিটলি স্লিপ অফ করা মানে কি, মানে সে যখন পুরোপুরি টেবিল থেকে সরে চলে আসছে, পুরোপুরি সে টেবিল থেকে স্লিপ করে চলে আসছে, ওই মুহূর্তে তার কাইনেটিক এনার্জি বের করতে হবে। সো এটা তোমার ইচ্ছা, তুমি যদি এটা করতে চাও করতে পারো, না করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, টোটালি আপ টু ইউ। এটাতে ইন্টিগ্রেশন আছে, এটাতে অনেক ঝামেলা আছে, সো নিজ দায়িত্বে করবা, যদি ভালো লাগে করবা, যদি ইন্টারেস্টেড ফিল করে দেন ইউ ক্যান ডু দিস, আদারওয়াইজ এটাতে অ্যাপ্রোচ করার দরকার নেই, এটা একটু অ্যাডভান্স প্রবলেম। বাট এটাও বলে রাখি, যে ভার্সিটিতে এই প্রবলেমটা আসছিল, মানে বলছিলাম তো এইরকম একটা প্রবলেম এই কোনো একটা ভার্সিটিতে আসছিল, সো ওই ভার্সিটিতে কিন্তু এত ঝামেলার প্রবলেম আসে নাই, ওই ভার্সিটিতে হচ্ছে জাস্ট ভাগ করেই আনসারটা হয়ে যায়, ওইটা ইজিয়ার ছিল। বাট এটা একটু টাফ, মানে ওইখানের প্রবলেমটা অতটা মানে এরকম প্রশ্ন ছিল না যে যখন আমাদের চেইনটা কমপ্লিটলি টেবিল থেকে পড়ে যায় ওই মুহূর্তে গতিশক্তি কত, এইরকম স্পেসিফিক প্রবলেম ছিল না, এটা একটু একটু সহজ ছিল। সো এটা নিজের ইচ্ছায় করতে পারো। এই দেখো এটার জন্য আমি জায়গা একটু বেশি রাখছি, এই পাতার লাস্ট অংশ আর ওই পাতার প্রথম অংশটা রাখছি এটার জন্য। আচ্ছা, বুঝলাম। এরপর এই প্রবলেমটা একটু খেয়াল করো, আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। এখানে বলছে এ ব্লক অফ মাস এম ইজ পুশড এগেইনস্ট এ স্প্রিং কনস্ট্যান্ট কে ফিক্সড এট ওয়ান এন্ড টু দ্য ওয়াল। আচ্ছা, এই যে এখানে বলছে a block of mass m is pushed against a spring constant k fixed at one end of the wall, মানে এই যে আমাদের স্প্রিংটা আছে, এই স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k এবং সেটা ওয়ালের সাথে আটকানো আছে, মানে এই যে বাধা আছে, দেখাই যাচ্ছে। দ্য ন্যাচারাল লেংথ অফ দ্য স্প্রিং ইজ এল নট, অর্থাৎ তার শুরুতে তার লেংথ ছিল এল নট, মানে যখন আমি তাকে টানাটানি করি নাই, শান্তি মতো রাখতে দিয়েছি, তখন তার লেংথটা ছিল এল নট, অ্যান্ড ইট ইজ কম্প্রেসড টু হাফ ইটস ন্যাচারাল লেংথ ওয়েন দ্য ব্লক ইজ রিলিজড। Find the velocity of the block as a function of its distance x from the wall. এটা একটু জটিল প্রবলেম, সো এটা চাইলে অ্যাপ্রোচ করো, না করলে কোনো সমস্যা নাই। ওকে, এটা টোটালি আপ টু ইউ, তোমার তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে তুমি এটা করবা কি করবা না। আচ্ছা, আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে
মাস এম, এই যে এ ব্লক অফ মাস এম ইজ পুশড এগেইনস্ট এ স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে আসলে চিত্র মানে এখানে আসলে ব্লক দুইটা না, এখানে আসলে ব্লক একটা, মানে এই হচ্ছে ব্লকের প্রথম অবস্থা আর এই হচ্ছে ব্লকের কোনো একটা সময়ের অবস্থা। তা আমি কি করছিলাম, এই ব্লক দিয়ে এই স্প্রিংটাকে চেপে অথবা এই স্প্রিংটাকে আমি কম্প্রেস করে, দৈর্ঘ্য ছিল তার এল নট, তাকে আমি চাপ দিয়ে ছোট করে ফেলছি, তার দৈর্ঘ্যটা এখন করে ফেলছি আমি এল নট বাই টু, অর্থাৎ তাকে চাপাই ফেলছি আমি। তো যখন তাকে চাপাই ফেলছি তার লেংথটা ছিল এল নট বাই টু। ওই অবস্থা থেকে যখন আমি এই ব্লকটাকে রিলিজ করে দিলাম, এই যে বলছে দ্য ন্যাচারাল লেংথ অফ দ্য স্প্রিং ইজ এল নট অ্যান্ড ইট ইজ কম্প্রেস টু হাফ ইটস ন্যাচারাল লেংথ when the block is released. আচ্ছা, find the velocity of the block as the function of, এই যে এই ব্যাগের, এই যে বস্তুটার ব্যাগ, যে ব্লকটাকে তো স্প্রিংটা ধাক্কা দিবে একটা সময়, আমি তো হাত দিয়ে তাকে চাপ দিছিলাম, কিন্তু যখন আমি এই ব্লকটাকে ছেড়ে দিব হাত থেকে, আমি যখন হাতটা সরাই নিব, আমি তো নিজের হাতে ওই ব্লক দিয়ে ওই স্প্রিংটাকে চাপ দিচ্ছিলাম, চাপ দিয়ে স্প্রিংটাকে অর্ধেকটা করে ফেলছি, অর্ধেক ছোট করে ফেলছি, তাই তো? তো যখন আমি হাতটা সরাই দিব তখন তো ব্লককে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ নাই, আমি তো ছিলাম আগে ব্লককে সাপোর্ট দেওয়ার মতো, ব্লক দিয়েই তো আমি তো স্প্রিংকে মানে ছোট করে দিছিলাম। যখন আমি হাতটা সরাই দিব, মনে করো তোমার ওই স্প্রিংটা এনাফ স্ট্রং ওই ব্লকটাকে ধাক্কা দিয়ে দূরে ফেলার জন্য। প্রশ্ন হচ্ছে এটাই, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক এজ এ ফাংশন অফ ইটস ডিস্টেন্স এক্স ফ্রম দ্য ওয়াল। তার মানে হচ্ছে যখন এই যে ব্লকের ডিস্টেন্স বাড়তে থাকবে, ওই অনুযায়ী আমাদের ব্লকের স্পিডটা কিভাবে চেঞ্জ হবে বা ভেলোসিটি কিভাবে চেঞ্জ হবে সেটা একটা ফাংশন আকারে প্রকাশ করতে হবে। সো ইটস অলসো অ্যান অ্যাডভান্স প্রবলেম, অ্যাপ্রোচ করো না করো কোনো সমস্যা নেই, জাস্ট শখের বসে করতে চাইলে করতে পারো, নাড়াচাড়া করতে পারো, কোনো সমস্যা নেই। পরের প্রবলেম 11 নম্বর। ওকে, a particle is placed at a point A of a frictionless track ABC as shown in the figure। এই যে আমাদের ABC যে ট্র্যাকটা দেখা যাচ্ছে, এই যে ABC ট্র্যাকটা মাঝখানে একটু কার্ভি আছে, একটা মানে গর্তের মতো আছে এখানে। সো এই ফিগারের মতো যেভাবে দেখা যাচ্ছে ওইভাবেই, ইট ইজ পুশড স্লাইটলি টুয়ার্ডস রাইট। যেহেতু ঘর্ষণহীন তলটা, আমি যদি তাকে স্লাইটলি পুশ করি সে কিন্তু চলতে থাকবে। তো ইট ইজ পুশ স্লাইটলি টুয়ার্ডস রাইট, ফাইন্ড ইটস স্পিড when it reaches the point B। যখন সে বি পয়েন্টে পৌঁছায়, আর বি পয়েন্টের লোকেশন কিন্তু বলে দিছে ভূমি থেকে 5 মিটার উচ্চতা, এ পয়েন্টের উচ্চতা হচ্ছে ভূমি থেকে 1 মিটার, বি পয়েন্টের উচ্চতা হচ্ছে ভূমি থেকে 5 মিটার। সো এটা তোমার করতে পারা উচিত, এটা সিম্পলি একটা শক্তি সংরক্ষণশীলতা নীতির মতো একটা ম্যাথ, ঠিক আছে? ফাইন্ড ইট স্পিড ওয়েন ইট রিচেস দ্য পয়েন্ট বি, জি কে তুমি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এগুলো সলভ আমি দিব, তো সলভ পাবা না কেন, সলভ দিব আমি, প্রবলেম দিলে অবশ্যই সলভ দিব। সলভ দিতে হলে তো পরের ক্লাসটা করতে হবে, পরের ক্লাসে সলভ দিব, অথবা মেসেঞ্জার গ্রুপে আমি জাস্ট ছবি তুলে সলভটা পাঠিয়ে দিব, যার যে সলভই বুঝতে প্রবলেম হয়, কারণ এতগুলো প্রবলেম আবার নতুন করে যদি আবার বোঝাই আরেকটা 2 ঘন্টা ক্লাস লাগবে জাস্ট এগুলো বোঝানোর জন্যই। সো সেটা না করে আমি যেটা করব সেটা হচ্ছে প্রবলেমের সলিউশনগুলো ছবি তুলে দিয়ে দিব, যার যেটা বুঝতে প্রবলেম হয় আমাকে বলবা, তখন আবার আলাদাভাবে বুঝাই দিব। ওকে, আর গ্রুপে ডিসকাস করতে পারো, সো তোমরা ডিসকাস করে অনেক দূর আগে যাবা, ঠিক আছে? নিজে যে প্রবলেম যেভাবেই সলভ করো ওইটা অন্যদের সাথে শেয়ার করিও, বিকজ মেসেঞ্জার গ্রুপটা খোলাই হয়েছে জন্য যাতে প্রবলেম সলভিংটা তোমাদের নিজেদের মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, আচ্ছা, এই 12 নম্বর প্রবলেম শেষের দিকে চলে আসছে আমরা অলমোস্ট। এখানে বলছে given figure shows a smooth curved track terminating in a smooth horizontal part। এই যে দেখো আমাদের এই যে ট্র্যাক আছে, একটা কার্ভ ট্র্যাক, একটা বক্র ট্র্যাক, এই ট্র্যাকটা কিন্তু একটা সময় গিয়ে সমতল হয়ে যায় বা হরাইজন্টাল অনুভূমিক হয়ে যায় আর কি। তো এই জিনিসটার এই যে সেটআপ, এই সেটআপের একদম শেষ মাথায় একটা স্প্রিং রাখা আছে, এই যে দেখা যাচ্ছে একটা স্প্রিং রাখা আছে। এ স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট 400 নিউটনস পার মিটার ইজ অ্যাটাচড এট ওয়ান এন্ড টু এ ওয়েজ ফিক্সড রিজিডলি উইথ দ্য হরাইজন্টাল পার্ট। অর্থাৎ খুবই দৃঢ়ভাবে তাকে রাখা আছে যাতে সে কিছু আসলে সে যাতে এটাকে ভেঙে চলে না যায়, এরকম ভাবে আটকানো আছে তাকে। তো প্রশ্নে বলা আছে এ 40 গ্রাম মাস ইজ রিলিজড ফ্রম রেস্ট এট এ হাইট অফ 4.9 মিটার অন দ্য কার্ভ ট্র্যাক। এই যে 4.9 মিটার উচ্চতা থেকে আমি একটা 40 গ্রামের একটা বস্তুকে ছেড়ে দিলাম, সে স্বাভাবিকভাবেই সে এই তল বরাবর এইভাবে এসে এই স্প্রিং এ গিয়ে ধাক্কা খাবে। ফাইন, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং। স্প্রিং এর যে সর্বোচ্চ যে সংকোচন, সেই সংকোচনটা বের করতে হবে। সো আই হোপ এটা দেখতে যত কঠিন মনে হয় আসলে ততটা কঠিন না, তোমরা এটা সলভ করতে পারবা। সো এটা সলভ করতে পারার মতো ম্যাথ, সলভ করতে পারা উচিত, সময় নিয়ে সলভ করবা। ওকে, সো এটা বুঝতে পারছো আশা করি। এখানে দিন শেষে ওইটাই তো, বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হবে, ওই গতিশক্তি স্প্রিংকে সংকুচিত করবে, এখন স্প্রিং ধ্রুবকের উপর ডিপেন্ড করে সে কতটুকু সংকুচিত হবে, তাই তো? আচ্ছা, সো বাকিটা তোমরা নিজেরা স্কিল ইউজ করে করবা, জায়গা আছে এনাফ, তো চাইলে প্রিন্ট করেও এই অ্যাসাইনমেন্টটা সলভ করতে পারো, কোনো সমস্যা নেই, রেখে দিতে পারো জমা করে। এই যে আমাদের একদম শেষ দিকের প্রথম লাস্ট প্রবলেম আর কি, সেকেন্ড প্রবলেম।
Given figures shows a loop the loop track. এই যে loop the loop track এটা মানে হচ্ছে তুমি লুপকে পুরাটা ভ্রমণ করতে পারো কিনা, মানে এই ধরনের লুপকে বলা হয় loop the loop, মানে এই প্রবলেমকে বলা হয় loop the loop প্রবলেম। ঠিক আছে, যখন তুমি একটা লুপকে পুরাটা কমপ্লিট করতে পারো কিনা, রোলার কোস্টারে যেরকম থাকে, আমাদের দেশে মেবি এইরকম গোল করে এইভাবে এটা মনে হয় রোলার কোস্টার নাই, আছে বলে আমি জানি না, আসলে থাকতেও পারে, আমি তো সবকিছু জানি না। সো এইরকম পুরাটা লুপ ঘুরে আবার যদি এইভাবে আসতে পারে, সো ওই আসার জন্য তার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। সো সেই রিকোয়ারমেন্টটা আমরা বের করতে চাই, এবং এই প্রবলেমটা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের খুবই মানে ফান্ডামেন্টাল প্রবলেম। মানে তুমি যখন ক্লাসিক্যাল ফিজিক্স পড়তে যাবা, তুমি যখন নিউটনিয়ান মেকানিক্স, তারপরে কেন্দ্রমুখী বল, হাবিজাবি, তারপরে তোমার ওই যে উলম্ব প্রতিক্রিয়া, এইসব জিনিসপত্র পড়বা, তখনই তোমার অটোমেটিক্যালি এই প্রবলেমটা চলে আসবে তোমার প্রবলেম লিস্টে। সো এটা তোমার সলভ করতে পারা উচিত। তোমার যদি ক্লাসিক্যাল ফিজিক্স ভালো লাগে, তোমার এই প্রবলেম সলভ করতে ভালো লাগবে। ওকে, সো গিভেন ফিগারস shows a loop the loop track of radius r, এই যে এই লুপের রেডিয়াস হচ্ছে r, এ কার উইদাউট ইঞ্জিন, এই কারটা হচ্ছে ইঞ্জিন ছাড়া, অর্থাৎ ইঞ্জিন দিয়ে সে কোনো ধরনের স্পিড গেইন করতে পারবে না। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কারটা যদি জাস্ট এখান থেকে পড়ে যায়, সে জাস্ট এই হাইট থেকে নিচে নামতে নামতে যে পরিমাণ গতিশক্তি গেইন করবে, সেই গতিশক্তি দিয়েই তার এই লুপটাকে ভ্রমণ করে ফেলা উচিত। এটাই তো মিনিমাম রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখানে বলছে স্টার্ট ফ্রম এ প্ল্যাটফর্ম অফ এ ডিস্টেন্স h অ্যাবভ দ্য টপ অফ দ্য লুপ, অর্থাৎ এখানে বলে দিছে লুপের টপ পজিশন, যেটা এই যে লুপের টপ পজিশন, এই টপ পজিশন থেকে এই উচ্চতা থেকে একটা কার পড়া শুরু করলো। অর্থাৎ ওভারঅল আমাদের কারটা কতটুকু উচ্চতা ছিল বলতো? এটা উচ্চতা ছিল 2r প্লাস h, অর্থাৎ এই তো r আর নিচে তো আরেকটা r আছে, তাহলে 2r বেশ প্লাস h, তাহলে কারের উচ্চতা ছিল 2r প্লাস h। এই 2r প্লাস h উচ্চতা থেকে সে যখন নামা শুরু করে, প্রশ্ন হচ্ছে এই রিলেশনটা কেমন হওয়া উচিত, এইচ এবং আর এর মধ্যে রিলেশন কেমন হওয়া উচিত, যাতে করে সে এই পুরো লুপটা ভ্রমণ করতে পারে। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ এইচ ফর এ সাকসেসফুল লুপিং, নেগলেক্ট ফ্রিকশন। এখানে তুমি এই তলটার অথবা এই লুপটার কোনো ফ্রিকশন কনসিডার করবে না, ফ্রিকশন ছাড়াই তুমি এই কাজটা করতে হবে। ওকে, সো দ্যাটস আপ টু ইউ, তুমি সলভ করতে পারো কি না পারো। এবং তোমরা চাইলে এইটার কিন্তু ইউটিউবে অনেক বেশি এইটার উপর ভিডিও আছে, তুমি যদি জাস্ট ইউটিউবে লুপ দ্য লুপ লিখে সার্চ দাও, তুমি কিন্তু প্রায় কম হলেও 50-60টা ভিডিও পাবা। ঠিক আছে, এই টপিকের উপর, এই যে লুপ দ্য লুপ লিখে যদি সার্চ দাও, তুমি এই টপিকের উপর মিনিমাম 2 পেজ সার্চ করলে 2 পেজ মানে ভিডিও পাবা ইউটিউবে, তুমি আর্টিকেলও পাবা, তুমি বিভিন্ন ধরনের সাইটেও এটা সলভ পাবা। সো তোমার কাজ হচ্ছে জাস্ট এই সলভটা বোঝা, সলভ তো পাবাই, আমি তো তোমাকে না পারলে সলভই দিব। তো ওয়াই ডোন্ট ইউ গো টু ইউটিউব এন্ড সলভ দ্য প্রবলেম ইয়ারসেলফ হবে না তখন? ইউটিউব দেখে যদি সলভ করে ফেলো, জাস্ট আমার থেকে লোডটা কমে যাবে আর কি। ঠিক আছে, বাট আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই কনসেপ্টটা বোঝানো যে এখানে আসলে কোন জিনিসটা কাজ করে। ওকে, সো আশা করি এটা সলভ করতে পারবা। লাস্ট প্রবলেম, এটা না পারলে কোনো সমস্যা নেই, এটা হাত দিয়ে এটা দেখারও দরকার নেই যদি দেখতে ইচ্ছা না করে। এখানে বলছে এ হেভি পার্টিকেল ইজ সাসপেন্ডেড বাই এ স্ট্রিং অফ লেংথ এল, অর্থাৎ একটা ভারী বস্তুকে আমি এল দৈর্ঘ্যের একটা সুতা দ্বারা ঝুলিয়ে রাখছি। সাসপেন্ডেড মানে হচ্ছে ঝুলিয়ে রাখা। দ্য পার্টিকেল ইজ গিভেন এ হরাইজন্টাল ভেলোসিটি ভি নট, অর্থাৎ আমি তাকে এই যে এই জায়গা থেকে, এই যে এই জায়গা দেখা যাচ্ছে, আমি এই জায়গা থেকে তাকে একটা হরাইজন্টাল ভেলোসিটি বা অনুভূমিক বেগ দিলাম ভি নট। ওকে, দ্য স্ট্রিং বিকামস স্ল্যাক এট সাম অ্যাঙ্গেল অ্যান্ড দ্য পার্টিকেল প্রসিডস অন এ প্যারাবোলা। ওকে, আমি বুঝাচ্ছি কাহিনী কি। ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি নট ইফ দ্য পার্টিকেল পাসেস থ্রু দ্য পয়েন্ট অফ সাসপেনশন। আমরা এই জিনিসটা কিন্তু রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করছি। কিরকম খেয়াল করবা, আমরা যখন হাত দিয়ে একটা বস্তুকে বেঁধে ধরে ঘুরাই বৃত্তাকারে, সুতা দিয়ে যদি একটা বস্তুকে বেঁধে আমি ঘুরাই, সবসময় তো আমি হাত দিয়ে সেম স্পিড মেনটেন করি না। তো মাঝে মধ্যে কিন্তু এমন হতে পারে যে আমি ঘোরানোর স্পিডটা কমাই দিছি, বা সামহাও আমার সাথে ওই বস্তুটার কানেকশন নষ্ট হয়ে গেছে। সো কি হলো, আমাদের সুতাটা কিন্তু আগের মতো টানটান না থেকে একটু সে গতিপথ চেঞ্জ করে আমার হাতেই ব্যাক করতে পারে না? এরকম কিন্তু হতেই পারে যে একটু ঢিলা দিয়ে দিলাম আমি। সো ঢিলা দেওয়ার ফলে তাকে কিন্তু আমি এনাফ কেন্দ্রমুখী বল দিচ্ছি না। সো এনাফ কেন্দ্রমুখী বল না পেয়ে কি করবে, সে নিচে চলে আসবে। এখানে সেই কথাই বলছে, দ্য স্ট্রিং বিকামস স্ল্যাক এট সাম অ্যাঙ্গেল অ্যান্ড দ্য পার্টিকেল প্রসিডস অন এ প্যারাবোলা, অর্থাৎ এখানে তার গতিপথটা কেমন সেটা বলে দিচ্ছে প্রিসাইসলি, যে তখন তার গতিপথটার বৃত্তাকার না থেকে প্যারাবোলিক হয়ে যায়, অর্থাৎ পরাবৃত্তি হয়ে যায়। এই পরাবৃত্তাকার পথে সে যখন সে যায় কোন পথ দিয়ে, দেখো খেয়াল করে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি নট। ভি নট বলতে কি বোঝাচ্ছে, এই যে এই ব্যাগটা, যে ব্যাগে তাকে আমি অনুভূমিকভাবে টুকা দিছিলাম, অথবা অনুভূমিকভাবে যে ব্যাগটা আমি তাকে দিয়েছিলাম সেটা হচ্ছে ভি নট। এই ব্যাগটাই তোমাকে বের করতে বলছে। ইফ একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে তোমাকে, যে একটা হিন্টস দিয়ে দিচ্ছে, ইফ দ্য পার্টিকেল পাসেস
থ্রো দ্য পয়েন্ট অফ সাসপেনশন। পয়েন্ট অফ সাসপেনশন মানে ওই কেন্দ্রটা, আমি যে হাত দিয়ে ঘোরাচ্ছি, আমার ওই বস্তুটা যদি প্যারাবোলিকভাবে ঘুরে আমার হাতেই আবার চলে আসে, সেই ক্ষেত্রে এটার ব্যাকটা কত? ঠিক আছে? সো এটা একটা বড় ধরনের কঠিন প্রবলেমের মধ্যে পড়ে। সো তুমি যদি এটা সলভ করতে পারো, কংগ্রেচুলেশনস। না করতে পারলে আমার কোনো আপত্তি নাই। টোটালি আপ টু ইউ, সলভ করতে পারো কি না পারো। বাট আমি সলভ দিব, সমস্যা নেই, আমি সলভ দিব। সলভ তো আমার কাছে আসেই রাখা। সো এখানে অনেক কাহিনী আছে। কাহিনীর মধ্যে কিছু হচ্ছে তোমার এখানে এটা মোটামুটি একটু বড় ধরনের প্রবলেম। সো প্যারাবোলিক পাথ, প্যারাবোলা সম্বন্ধে তোমার ভালো একটা আইডিয়া থাকতে হবে। তারপরে এই যে থিটা, থিটা সম্বন্ধে কি এখানে কিছু বলছে? না, থিটা হচ্ছে জাস্ট আমি তোমাকে আইডিয়া দিলাম আর কি, যে থিটা কোণ এসেছিল অনুভূমিকের সাথে, উলম্বের সাথে থিটা কোণ এসেছিল। তো যখন সে উলম্বের সাথে থিটা কোণে ছিল, খেয়াল করবে একটু ভালো করে, যখন সে উলম্বের সাথে থিটা কোণে ছিল তখনই কিন্তু আমার সুতাটা ঢিলা হয়ে গেল। অর্থাৎ যখনই সে উলম্বের সাথে থিটা কোণে ছিল তখনই সে প্যারাবোলিক পাথ ফলো করলো। এখন একটু চিন্তা করে দেখো তো, প্যারাবোলিক পাথ কি আমরা ফিজিক্সে পড়ছিলাম কোনো বস্তুর ক্ষেত্রে? একটু বলো তোমাকে, মানে মুখে বলো, প্যারাবোলিক পাথ কোনো জিনিসের ক্ষেত্রে আমরা পড়ছিলাম? প্রাসের হ্যাঁ, প্রাসের চ্যাপ্টারে। গতি, এক্স্যাক্টলি প্রাসের গতি। সো দেখো, আমরা কিন্তু প্রাসের গতি ভালো মতো পড়ছি, যে একটা বস্তুকে আমি যদি থিটা কোণে নিক্ষেপ করি, তাহলে কিন্তু তার গতিপথটা প্রাসের গতি হয়। এবং এখানে কিন্তু হি ডাজন্ট হ্যাভ এনি অপশন আদার দেন দিস, তার কিন্তু প্যারাবোলিক পাথই হওয়া লাগবে, কারণ তার সুতা ঢিলা হয়ে গেছে। তার মানে সে সুতা ঢিলা হয়ে যাওয়া মানে কিন্তু একটু ভালো করে বোঝাই তোমাদেরকে, সুতা ঢিলা হয়ে যাওয়া মানে কিন্তু সুতার আর তার উপর কোনো কর্তৃত্ব নাই। কারণ সুতা তো তাকে আটকায় রেখে টান দিয়ে, বা আমি তাকে কন্টিনিউয়াসলি একটা জোরে টাইট করে ঘোরাচ্ছি, তখন কিন্তু সুতার সাথে তার একটা কানেকশন থাকে। যখনই তুমি সুতাকে ঢিলা দেওয়া শুরু করো তখন কিন্তু সুতা আর তার উপর কোনো কর্তৃত্ব করতে পারে না, মানে ইট ইজ অন ইটস ওন, সে তার নিজের মতো করে এখন চলবে। তো যখন সে তার নিজের মতো করে চলবে, যখন সুতার টান তার উপর কাজ করছে না, সে তো বৃত্তাকার পথে নাই, তখন সে ওই অবস্থায়, এই অবস্থায় তো সুতা ঢিলা হইছে, তো এই অবস্থায় তার যে ব্যাগটা ছিল, সেই বেগেই সে একটা নিক্ষিপ্ত বস্তুর মতো কাজ করবে। কতক্ষণ? এই যে থিটা কোণটা দেয়া আছে, তুমি এখান থেকে সেই থিটাটা বের করতে পারবা সামহাউ। আচ্ছা, তো সে কোনো একটা নির্দিষ্ট করে নিক্ষিপ্ত একটা প্রাসের মতো, এবং সে যখন মানে সাসপেনশনে চলে আসে, মানে সে যে পয়েন্ট থেকে কেন্দ্র যেটা ছিল তার ঘূর্ণনের, সে ওই পয়েন্ট দিয়েই ব্যাক করে। তাই তুমি কিন্তু একটা টোটাল পাচ্ছ, প্রাসের গতিপথই পাচ্ছ। সো বাকিটা আসলে তোমার নিজের করতে হবে, বাকিটা যদি করতে পারো ভালো। আনসারটা আমি আনসার বলে দিব সবগুলারই, এই যে 14টা প্রবলেমের আনসার আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব, ছবি তুলে আনসার। আর নেক্সট ক্লাসের ভিতরে আমি সলিউশনটা দিয়ে দিব। সো নেক্সট ক্লাসের মধ্যে যারা চাও করে ফেলতে পারো প্রবলেমগুলোর সলভ। আর হচ্ছে এই তো, দ্যাটস ইট। আর এই প্রবলেমটা আশা করি ইমাজিন করতে পারছো কাহিনী কি। আমি যখন একটা বস্তুকে ঘোরাই, উলম্বভাবে ঘোরাই, তখন হঠাৎ করে তুমি নিজে ট্রাই করে দেখতে পারো, আজকেও কোনো একটা বস্তুকে বেঁধে ঘোরাতে থাকো, হঠাৎ করে তুমি যে ঘোরানোর সময় যে যে এফোর্টটা দিতা, ওই এফোর্টটা দিয়ে বন্ধ করে দাও, দেখবা তোমার সুতাটা, তুমি আর দেখবা সুতার মধ্যে টান খাচ্ছ না। কেন? তোমার বস্তুটা সুতাকে টানছে না, অথবা সুতা বস্তুটাকে টানছে না। তার মানে টানটা নাই হয়ে গেছে, বস্তু হচ্ছে এখন পুরাটাই অবিকর্ষজ ত্বরণের হাওলায় চলে গেছে। তো তখন তার গতিপথটা টোটালি একটা প্যারাবোলিক পাথ হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। সো এই সেম প্রবলেমটা আমি যদি তোমাকে মান দিয়ে দিতাম, যে হরাইজন্টাল ভেলোসিটি, এই যে এল এর মান যদি আমি তোমাকে বলে দিতাম, এল সমান সামথিং, মনে করে 1 মিটার, হ্যাঁ, তারপর বাকিটা কিন্তু তোমাকে মানে আনসারটা আমি তখন মানে চাইতাম। তো তুমি আনসার মানেও বের করতে পারো, আনসার একটা সূত্র দিয়ে বের করতে পারো। দ্যাটস ইট। সো ভি নট এর মানটা কিন্তু তুমি এখান থেকে মানেই পাবা। ঠিক আছে? তোমার যদি ইভেন আমি যদি তোমাকে এই সুতার দৈর্ঘ্য নাও বলে দেই, তুমি ভি নট এর মানটা মানেই পাবা। মানটা হচ্ছে, বলে দিই একটু, √GL × 2 + √3, এটা হচ্ছে আনসার। √GL × 2 + √3, এই হচ্ছে আনসার। সো আশা করি প্রবলেমগুলা বুঝতে পারছো। 14টা প্রবলেম নিয়ে আলোচনা করলাম। এখানে এটা মনে হয় আলোচনা করি নাই, এখানে প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। এটা হচ্ছে লাস্ট প্রবলেম আমাদের, যদি এটা আমি স্কিপ করে চলে আসছিলাম। আরে মুন্সি সাইফ কি করে এখানে? দেখা গেল তো ভালো। আচ্ছা, সো টু সিলিন্ড্রিক্যাল ভেসেলস অফ ইকুয়াল ক্রস সেকশনাল এরিয়া, মানে তাদের ক্রস সেকশনাল এরিয়া সেম, মানে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, মানে দুইটাই সমান ব্যাসার্ধের দুইটা সিলিন্ড্রিক্যাল ভেসেল, মানে হচ্ছে আমাদের পাত্র আর কি, টেস্ট টিউবের মতো পাত্র আর কি। ওকে, সো এরিয়া এ, এরিয়াটা হচ্ছে এ,
contain water up to heights h1 and h2 মানে প্রথমটা এই যে এটার হাইট মানে এটার মধ্যে পানি আছে h1 উচ্চতার আর এটার মধ্যে পানি আছে h2 উচ্চতার ওকে the vessels are interconnected so that the levels in them becomes equal এই যে কানেকশন এটা হয়তো আমি শুরুতে অফ করে রাখছি যখন আমি এটা ওপেন করে দিব অর্থাৎ এখান থেকে এইটাতে পানি আসবে স্বাভাবিক জানো হাইটটা সেম হতে হয় পানি সবসময় এটা মেনটেন করে হাইট যাতে সমান থাকে ওকে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি ডিউরিং দ্য প্রসেস দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার ইজ রো এই যে পানি এখান থেকে এখানে আসবে দুইটার যে হাইট সমান হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ কি হবে সেটা বের করতে হবে যেখানে তোমাকে গিভেন ইনফরমেশন একটাই দেওয়া আছে সেটা হচ্ছে পানির ঘনত্ব আর এই যে h1 এবং h2 পানির হাইট দুইটাতে কতটুকু ছিল সো এটা একটা ফান প্রবলেম সলভ করতে পারো ঠিক আছে তো আশা করি অ্যাসাইনমেন্টটা ভালো মতো বুঝতে পারছো আমি সলিউশন দিয়ে দিব তোমরা এর মধ্যে সলিউশন করা ট্রাই করো ওকে আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা শুরু করে দিব গ্র্যাভিটি শুরু করে দিব আর কাজ ক্ষমতা শক্তির উপর একটা পরীক্ষা দিয়ে দাও ফ্রাইডে হচ্ছে পরীক্ষা কাজ ক্ষমতা শক্তির উপর আর যদি এরকম হয় যে কাজ ক্ষমতা শক্তি শুক্রবার আসতে আসতে আমাদের গ্র্যাভিটি শেষ হয়ে যায় তাহলে কাজ ক্ষমতা শক্তি এবং গ্র্যাভিটি মিলে একটা পরীক্ষা নিয়ে নিব ঠিক আছে ডিপেন্ড করে আমি নেক্সট ফ্রাইডের মধ্যে শেষ করে ফেলতে পারি কিনা যদি গ্র্যাভিটি শুক্রবারের মধ্যে শেষ হয়ে যায় শুক্রবারের আগে শেষ হয়ে যায় ক্লাস তো হাতের দুইটা আছে আজকে তো শনিবার তাই না আজকে রোববার তো মঙ্গল বৃহস্পতিবারে যদি আমার গ্র্যাভিটি শেষ হয়ে যায় দুই ক্লাসে দেন আমরা শুক্রবার পরীক্ষা নেব কাজ ক্ষমতা শক্তি এবং গ্র্যাভিটির উপর আর যদি শেষ না হয় তাহলে শুধুমাত্র কাজ শক্তি ক্ষমতার উপর পরীক্ষা হবে ঠিক আছে দ্যাটস ইট তো আশা করি অ্যাসাইনমেন্টগুলোর প্রশ্ন ভালো মতো বোঝাতে পেরেছি প্রশ্ন যদি বুঝে থাকো যে প্রবলেমগুলো বলছি না পারলেও চলবে ওগুলা না পারলেও চলবে ওগুলা না ধরতে চাইলেও কোনো আমার আপত্তি নেই ওকে সো করতে থাকো ম্যাথগুলো আশা করি ভালো লাগবে আর এট দ্য সেম টাইম যারা আইইউটির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা মাঝে মধ্যে একটু ইংলিশ প্রশ্নগুলো দেখো কারণ আইইউটিতে তো পুরোটা ইংলিশ তুমি দেখবা যে ম্যাথ ভালোই পারতা কিন্তু ওই ইংলিশের জন্য আটকে গেছো সো তাদের ক্ষেত্রে এটা খুবই কাজের ইংলিশে প্রবলেম সলভ করা আমি কি বোঝাতে পেরেছি কথা জি ভাই ওকে তাহলে ঠিক আছে আজকের ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে আর প্রিপারেশন নিতে থাকো তোমরা কাজ ক্ষমতা শক্তি আর মহাকর্ষ দুইটা মিলিয়ে প্রিপারেশন নিতে থাকো পরীক্ষা নেক্সট এটাই হবে কারণ কাজ শক্তি ক্ষমতার মহাকর্ষ বিকর্ষ একই রকম দুটো চ্যাপ্টার মানে কাজ শক্তি ক্ষমতার উপরই বেস করেই মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা ডিজাইন করা মানে এই চ্যাপ্টারের বেসিক ওই চ্যাপ্টারেই কাজে লাগানো হয় গতিশক্তি বিভব এইসব ঝামেলাই ওখানে কাজে লাগানো হয় সো একসাথে প্রশ্ন করতে পারলে ভালো হবে মিক্স কোশ্চেন করা যাবে কিছু ঠিক আছে তো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই আর অ্যাসাইনমেন্টের পোর্শনটা ফেসবুক লাইভে পাবা যদি আলাদা করে অ্যাসাইনমেন্টের প্রবলেমের অংশগুলো দেখতে চাও ওখানে দেখে নিও আর ফুল রেকর্ড তো আমি পরবর্তীতে ইউটিউবে প্রাইভেট ভিডিওতে দিয়ে দিব ওটাতে গ্রুপে পাবাই ওকে আল্লাহ হাফেজ